আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই স্পেশাল আয়োজন সবার জন্য। সেটি হচ্ছে অ্যাকাউন্টিং এর সাজেশন ক্লাস। সো যারা অ্যাডমিশন শিক্ষার্থীরা আছো, যারা চিন্তা করতেছো যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ অন্যান্য গতানুগতিক আমরা শুধুমাত্র কোশ্চেন অ্যানালাইসিসে যাব না, আমরা সেই টপিক অ্যানালাইসিস সহ আমাদের এক্সাম হলের টাইম নিয়ে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমাদের পরীক্ষা হলে খাতা কীরকম থাকবে, আমাদের এমসিকিউর খাতা, সিকিউর খাতা, সব কিছু ডিটেলসে একদম ওপেন দেখায় দেওয়া হবে আজকের এই লাইভ ক্লাসে। তাই তোমরা যদি এই পিডিএফ পেতে চাও এবং তোমরা মনে করো যে হ্যাঁ ভাই আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, দ্রুত তোমরা এটা শেয়ার করে দাও তোমাদের টাইম লাইনে এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও আজকে ক্লাসের কথা। শামি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি কেমন আছো? তোমরা দ্রুত জয়েন করো এবং সবাইকে আমাদের এই ক্লাসের কথা জানিয়ে দাও এবং তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের প্রিপারেশনের কি অবস্থা, কেমন। হ্যাঁ জানি এখন খুব ইয়েতে, বাট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে শুরু করি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ থাকুক, পরীক্ষা কোনোভাবেই চেঞ্জ হবে না। যথাসময়ে যথা তারিখে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো দ্রুত তোমরা জয়েন করো এবং খামখেয়ালি করো না ভাইয়া। ওকে, সো অনেকেই তাসফিয়া জান্নাত, রাখি ওয়ালাইকুম আসসালাম, নূপুর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এরপর জাম্মি ভালো আছে, জান্নাত ওয়ালাইকুম আসসালাম, আসমাদু ইমা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, পড়তেছো? ওকে নাইস, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা তোমরা দ্রুত জয়েন করো এবং আমরা আজকে অনেক কিছু নিয়ে আলোচনা করব, অনেক কিছু নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। এই সম্পূর্ণ অ্যাডমিশনে তুমি কিভাবে অ্যাকাউন্টিং পড়ছো ডাজেন্ট ম্যাটার, কিভাবে পড়বা, কোন টপিক এসে পড়বা, এটা হচ্ছে আমাদের ম্যাটার। ওকে, সো আমরা শুরু করি। সো অ্যাজ ইট ইজ ইয়োর বুলবুল ভাই, কিউট ফেস। ওকে, সো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। আচ্ছা, সো আমাদের এই অ্যাডমিশনের সাজেশনস ক্লাসে আমি আমার লাইফের সাজেশনস ক্লাস সহ আমি বিভিন্ন জায়গায় দেখছি যে মানুষজন আমরা নিয়ে কমেন্ট করি বেশি, মানে আমাদের কি কোশ্চেন আসবে, কি এই আসবে, কি সেই আসবে, আমরা এগুলো নিয়ে বেশি কনসার্ন থাকি। বাট তোমার অ্যাডমিশন হলে কি করতে হবে, হলে এনভায়রনমেন্ট কীরকম থাকবে, এবং ভাই কোশ্চেন অ্যানালাইসিস তো দূরের কথা, কোন টপিক ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা দেখা যায় লাইভে আলোচনা করি না। কারণ তো বড় রিজন না, লাইভে আলোচনা করলে স্টুডেন্ট তো ভর্তি হবে না, এই একটা কনসেপ্ট দেখা যায় আমাদের অনেকের মাথায় থাকে। বাট ইট ইজ এ ওপেন ফর অল সবার, যে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদের আজকে যা বলবো, তোমরা যদি পুঙ্খানুপুঙ্খিকভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারো, দেন ইউ উইল বি বেস্ট ইন অ্যাকাউন্টিং ফর অ্যাডমিশন ইনশাল্লাহ। হ্যাঁ, সো হ্যাঁ, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছ সহ ইনশাল্লাহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের আগে সাজেশন ক্লাস আসবে। ঠিক আছে, কোনো টেনশনে কিছু নাই। হৃদয়ে চৈতালি, আরে চৈতালি হচ্ছে ও এই জামা পর একটা মাহাত্ম্য আছে, এই জামাটা হচ্ছে আমাদের চৈতালি বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুটের, বিভিন্ন রুটে বাস যায় না, ওই বাস। সো এই জায়গায় আসতে হবে, তোমার এই জামাটা পরতে হবে। ওকে, সো আমাদের আজকের ক্লাসটা আমি টোটাল 5টা ভাবে সাজাইছি। এক নম্বর হচ্ছে আমরা আগে কোশ্চেনের প্যাটার্ন অ্যানালাইসিস করবো, যে কোন জায়গা থেকে কোন জায়গায় বেশি কোশ্চেন আসতেছে। 2 নম্বর হচ্ছে আমাদের টপিক অ্যানালাইসিস করবো। টপিক অ্যানালাইসিস মানে হচ্ছে ভাইয়া কোন টপিকটা ইম্পর্টেন্ট। এখন তুমি অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আমরা এখন কিভাবে করব, কিভাবে কি করলে ভালো হয়, কোন জায়গা থেকে কি আসবে, হ্যান তেন। ভাইয়া এত কিছু সময় নেই। আজকে প্রায় কয় তারিখ? আজকে 24 তারিখ। তোমার কাছে গড়ে
10 দিন সময় আছে। সো 10 দিনে তুমি পুরো মহাভারত পড়ে উদ্ধার করে ফেলতে পারবে না অ্যাকাউন্টিং এর। সো যেগুলো পড়বা সেই টপিক অ্যানালিসিসগুলো আমরা ভাই আজকে দেখাই দিব বিগত বছরের আঙ্গিকে। 3 নম্বর হচ্ছে ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডমিশনের সময়। ভাইয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশনের সময় হচ্ছে টাইম ম্যানেজ করা। ভাইয়া তুমি বহুত পারদর্শী, আমি এরকম অনেক দেখছি যারা বহুত পারদর্শী, যারা অনেক কিছু পারে, কিন্তু ভাই দিন শেষে তোমার পাড়াটা দেওয়া হয় না। কারণ কি জানো, তোমার খেলাটা হচ্ছে টাইমের। তার মানে তোমার কাছে 45 মিনিট সময় থাকবে একটা এমসিকিউ, মানে এমসিকিউ 60 মার্কের জন্য, 45 মিনিট সময় থাকবে তোমার রিটেনে 40 নাম্বারের জন্য। তোমার খেলাটা খেলতে হবে ভাই এই 45 মিনিটের মধ্যে, 45 আর 45, এই 45 মিনিটের মধ্যে তোমার খেলা খেলতে হবে। তোমাকে বাসায় দিলে তো সবাই পারবে, তোমার বাসায় অঢেল সময় আছে, তুমি অঢেল সময়ে তুমি সব কিছু পারবা, আই নো। কিন্তু তোমার পারতে হবে এই 45 মিনিটের মধ্যে। তার মানে তুমি 45 মিনিটের মধ্যে তুমি একটা ক্যালকুলেশন, একটা আজকে অবচয় 3 বছরের অবচয় জাবেদা বলো, আজকে তুমি সমন্বয় জাবেদা বলো, কিংবা আজকে আর্থিক বিবরণী বলো, আজকে উৎপাদন ব্যয় বিবরণী বলো, আজকে তুমি লাভ অনুপাত ত্যাগ অনুপাত বলো, কিংবা আজকে অংশীদারি ব্যবসায় কোনো অঙ্ক বলো, তুমি এইটা হিসাবে 0.65 তুমি মিনিট সময় পাও। তা এই সময়ের মধ্যে তুমি একটা ম্যাথ কিভাবে শেষ করবা এইটা তোমার জানা ইম্পর্টেন্ট। সো এইগুলো আমরা জানবো হচ্ছে আজকের ক্লাসে ইনশাআল্লাহ। সেলফ কন্ট্রোল 4 নম্বর পয়েন্ট হবে আমাদের আজকে সেলফ কন্ট্রোল। এইগুলো একটি স্পেশাল আয়োজন, এটা সবাই দেয় না, আমি দিতেছি। আর 5 নম্বর হচ্ছে আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম অ্যানালাইসিস। এক্সাম অ্যানালাইসিসে আমরা টাইম, এক্সামের খাতাও দেখবো, এবং এক্সামে আমরা কিভাবে করব পোটেনশিয়ালিটি সেটা আমরা সব কিছু দেখে ফেলবো। সো যারা আজকের এই পিডিএফটা চাও, তোমরা দ্রুত টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে দাও। যদি তোমরা ভিডিওটা শেয়ার না করো ভাইয়া, তাহলে আসলে এই পিডিএফটা আসলে তোমাদের ওপেন হবে না। তোমরা টাইম লাইনে শেয়ার করবা, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবা, স্ক্রিনশট নিবা, পেজে মেসেজ দিবা, পেজ থেকে এই পিডিএফটা তোমার কাছে চলে যাবে। এই পিডিএফটা ইম্পর্টেন্ট। সো ইফ ইউ ওয়ান্ট দিস, দেন তোমরা এই করো। ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা ক্লাস শুরু করি আসলে। ওকে, সো অ্যাট দ্য ভেরি বিগিনিং আমি যদি কোশ্চেন অ্যানালাইসিসের মধ্যে আসি, তাহলে ভাই আমার কোশ্চেন অ্যানালাইসিসের মধ্যে দেখতে হবে যে আমার হিসাব বিজ্ঞানে এখানে টোটাল আমাদের 30টা টপিক আমি দিচ্ছি। হ্যাঁ, 30টা টপিক বা 30টা অধ্যায়ের মতো আমি সাজাইছি, এবং এই প্রত্যেকটা অধ্যায়ে বিগত 23-24 সাল থেকে শুরু করে 11-12 পর্যন্ত কি কি টপিকে প্রশ্ন আসছে এবং কোন টপিক থেকে কোন টপিকে বেশি প্রশ্ন আসছে এগুলো আমরা দেখব। সো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, তোমাদের জন্যই ভালো। 1 নাম্বার যেটা হচ্ছে আমরা হিসাব বিজ্ঞানের পরিচিতি উপাদান। হিসাব বিজ্ঞানের পরিচিতি উপাদানে কি থাকে আলটিমেটলি, যে আমার হিসাব বিজ্ঞানের লুকা প্যাসিউলি হ্যানত্যান এগুলো থাকে। এরপর হচ্ছে আমাদের যাবে আপনার হিসাব সমীকরণের একটা প্রভাব থাকে, এরপর হিসাব সমীকরণের প্রভাবে কোনটা হ্রাস বৃদ্ধি ঘটে, এই লেভেলের প্রশ্ন এখানে থাকে আমার। কিন্তু এখান থেকে যদি আমরা দেখি 23-24-এ কোনো প্রশ্নই আসে নাই। 23-24, 22-23 লিখিতেও আসে নাই, এমসিকিউতেও আসে নাই। আর 21-22-এ একটা প্রশ্ন আসছে, 20-22-এ কোনো প্রশ্ন আসে নাই, 19-20-এ 2টা, 17-18-তে 2টা, 1টা, 2টা, 2টা, 3টা, 3টা, একটা, এরকম প্রশ্ন আসছে। সো আমি যদি এই ওভারঅল কাতারে দেখি 23-24, 22-23 এইগুলাতে আসে নাই, কিন্তু প্রিভিয়াস ইয়ারে মোটামুটি 2টা 3টা করে থাকে। সো যদি আমার কাছে জিজ্ঞাসা করা হয় ভাইয়া এই হিসাব বিজ্ঞানের পরিচিতি উপাদান যে টপিকটা আছে, তোমরা আজকে বিভিন্ন কোচিং এর লেকচার শিট পড়তেছো কিংবা বিভিন্ন কোচিং এর বই পড়তেছো, তোমরা এই অধ্যায়ের নামটা দেখতে পারবা। সো আমি বলবো এটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন এরকম আসতে পারে যেটা তোমার জন্য উপকারে আসবে। হিসাব সমীকরণের আমি যাইতেই যাচ্ছি না, কারণ এই হিসাব সমীকরণে কোনো আসলে দিন শেষে প্রশ্নই আসে নাই। এই বহুত আগে প্রশ্ন আসছে, এবং এই প্রশ্নের যে স্ট্যান্ডার্ড বা মান যদি তুমি দেখো বিগত বছরের প্রশ্নগুলোতে টপিক ভিত্তিক থাকে বিভিন্ন লেকচার শিটে বা আমাদের ক্লাসেও ছিল, তুমি দেখবা এই সকল প্রশ্ন ভাই তুমি ইন্টারমিডিয়েটে যা পড়ে আসছো সেখান থেকেই আসছে। এখানে নতুন কনসেপ্টের কিছু নাই যেটা তোমাকে ভাবায় তুলবে বা এই শেষ সময় এসে তোমার মনে হয় যে তোমার ভাই এটা পড়া দরকার। আর 3 নম্বর হচ্ছে জাবেদা। ভাইয়া জাবেদা নিয়ে আসলে আলটিমেটলি মানে লস টপিক কথা বলার, কারণ আমরা দেখতে পাচ্ছি জাবেদা নিয়ে কোনো কথা হয় না এই জায়গাটায়। জাবেদা ভাইয়া সেই তোমার 18, 19, 17, 18, 16, 17-তে প্রশ্ন আসছে ভাই, এটা বহুত আগের বিষয়। মানে আমার কাছে তোমাদের জন্য মনে হয় এই যে রেওয়ামিল বাদে এই 4টার জন্য খতিয়ান পর্যন্ত, খতিয়ানে কিন্তু দেখো একটা প্রশ্ন নাই, একটা প্রশ্ন নাই খতিয়ানে। আমার কাছে মনে হয় ভাইয়া যে এখান থেকে আসলে যেই লেভেলে প্রশ্ন আসে, তুমি যদি একটু বাসায়
ইন্টারমিডিয়েটে বইটাও খুলা পড়ো, যথেষ্ট। এর বাইরে আসলে কিছু আসে না। তোমাকে জিজ্ঞাসা করবে ভাইয়া জাবেদার বইয়ের অপর নাম কি, জাবেদার অপর নাম কি, হ্যাঁ এইগুলা। এরপর মনে করো জাবেদার বিশেষ জাবেদা কত প্রকার, 6 প্রকার। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। সাধারণ জাবেদা কি কি ভাইয়া যদি বলা হয়, জিজ্ঞাসা করে লিখিততে, সাধারণ জাবেদা কি, বিশেষ জাবেদা বাদে, এই 6টা বিশেষ জাবেদা বাদে বাকি যা আছে সব সাধারণ জাবেদা, শেষ। এইগুলা ভাইয়া ইন্টারমিডিয়েটের পড়া। এটা তোমার অ্যাডমিশন এসে এগুলা অ্যাকুয়ার করার মতো কিছু নাই, এটা তোমার বেসিক নলেজেই থেকে যাবে। এরপর আসি রেওয়া মিলে। ভাইয়া রেওয়া মিল থেকে ইউজুয়ালি আমরা দেখি যে আমাদের অত বেশি প্রশ্ন আসে নাই, একটা দুইটা করে, বাট রেওয়া মিল ইজ ইম্পর্টেন্ট। রেওয়া মিল ইজ ইম্পর্টেন্ট কারণ রেওয়া মিলে ভুল সংশোধনী দাখিলা রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত, রেওয়া মিলে ভুলগুলো অন্তর্ভুক্ত। রেওয়া মিলে ভুলটা ইজি টু কনভিন্স পিপল যে ভাইয়া তুমি এই জায়গায় ভুলটা করে আসো, আজকে বেদাখিলার ভুল, আজকে তোমার খতিয়ান ভুক্তির ভুল, আজকে প্রাথমিক লিখনের ভুল, এই সকল ভুলগুলো তোমরা এত ম্যাথের মাঝখানে এই থিওরিটিকে মিস করে ফেলো, এই থিওরিগুলা। সো এতে হয় কি জানো, যে তোমাকে এই দিকটা ইজিলি আটকানো যায়। সো রেওয়া মিল থেকে আমার কথাগুলো লিখে রাখো তোমরা, এইটাই পরীক্ষার হলে আসবে, এইটাই তোমার জন্য শেষ আমার বার্তা। তোমাদের এখানে কি করবা জানো, তুমি সুন্দর মতো রেওয়া মিলে ভুল সংশোধনী জাবেদা, অনিশ্চিত হিসাব আর রেওয়া মিলে ভুল, এইগুলা পড়া যাও, তোমাকে কেউ আটকাইতে রেওয়া মিলে পারবে না। সো এইগুলা নিয়ে তোমার এত হেডেক বা মাথা ব্যথা হওয়ার কিছু নাই। যেগুলো বলবো খাতায় নোট করে লিখে রাখবা, এই ক্লাস অন্য কোথাও পাবা না ভাইয়া, ঠিক আছে? শুধু শুধু কথা তো বইলা লাভ নেই আমার। ওয়ান অফ দ্য মোস্ট, আমি যদি বলি যে আমার এই স্লাইডের মধ্যে সবচেয়ে মোস্ট ওয়ান অফ, এই স্লাইডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা। হিসাব বিজ্ঞানের নীতিমালা আমি যখন ক্লাস নিছি ভাইয়া, আমি 3টা পৃষ্ঠার মধ্যে পুরো নীতিমালা অধ্যায় নিয়ে আসছি। এটা শুধুমাত্র একাডেমিক অ্যাডমিশন না, এটা কিন্তু একাডেমিকের ক্ষেত্রে একইভাবে ফ্রুটফুল হবে। সো নীতিমালা থেকে দেখা যায়, আমি যদি আরেকটু স্পেসিফিক সবার জন্য বলে দিই, নীতিমালা থেকে দেখবা রক্ষণশীলতা নীতি থেকে একটা আসতে পারে, কিংবা আজকে তোমাকে চলমান প্রতিষ্ঠান ধারণা থেকে আসতে পারে, এরপর তোমার আসতে পারে আয় ব্যয় স্বীকৃতি নীতি কিংবা মিলকরণ নীতি, ম্যাচিং নীতি, এইগুলা। সো নীতিমালা এইগুলো একটু ভালো মতো রিভাইজ দিবা, এইগুলো ইম্পর্টেন্ট ভাইয়া। যা যা বলতেছি একটু খাতায় নোট করে রাখো সবাই, ঠিক আছে? একটু সবাই নোট করে রাখো, আর যদি মনে হয় তুমি তাহলে দেখো কেমনি কি করা যায়, ঠিক আছে? একটু নোট করে রাখো এগুলা। এরপর যদি আমি বলি ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আপাতত দৃষ্টিতে, সেটা হচ্ছে সমন্বয় দাখিলা। এখন সমন্বয় দাখিলা কেন ইম্পর্টেন্ট আমি এতগুলো দিলাম, যে সমন্বয় দাখিলা থেকে বেশি প্রশ্ন আসবে। তুমি তো সমন্বয় দাখিলা দেখো, লিখিততে 23-24 সালে এমসিকিউতে 2টা, লিখিততে একটা, মানে তোমার 13টা প্রশ্ন যদি আমি বলি হিসাব বিজ্ঞানের 12 আর এখানে 13টা প্রশ্ন থাকে, 13টা প্রশ্ন থেকে 3টা প্রশ্নই তোমার সমন্বয় দাখিলা থেকে। 22-23 সালে আসছে একটা, 21-22 আসছে একটা, 2টা, একটা, 2টা, একটা, 4টা। সো তুমি যদি সমন্বয় দাখিলা রেশিও দেখো ভাইয়া, সমন্বয় দাখিলা পেঁচানোর মতো অনেক কিছু আছে। সো সমন্বয় দাখিলা ইম্পর্টেন্ট এই জন্য না যে সমন্বয় দাখিলা কঠিন টপিক, সমন্বয় দাখিলা ইম্পর্টেন্ট এই জন্য তুমি পারো না। সমন্বয় দাখিলা কেন ইম্পর্টেন্ট, তুমি পারো না এই জন্য সমন্বয় দাখিলা ইম্পর্টেন্ট। তুমি পারলে আমি এটা দাগাইতাম না, কারণ সমন্বয় দাখিলা ব্যতিক্রম নিয়ম আছে, স্বাভাবিক নিয়ম আছে, অগ্রিম অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, এরপর হচ্ছে বকেয়া আয়, বকেয়া ব্যয় বা অগ্রিম ব্যয়, এগুলো নিয়ে তোমরা প্যাচাল করো। সো আমি যদি বলি সমন্বয় দাখিলা থেকে কি পড়বা, সেটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, ব্যতিক্রম নিয়ম আর অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। এই কয়টা টপিক পড়লেই তোমার বকেয়া আয় ব্যয় লাগে না, বকেয়া ব্যয় থেকে প্রশ্ন আসে না। সো অগ্রিম আয়, অগ্রিম ব্যয় আর অগ্রিমের অপর নাম হচ্ছে অনুপার্জিত আয়। সো এই দুইটার স্বাভাবিক নিয়ম, ব্যতিক্রম নিয়মটা একটু পড়বা, যথেষ্ট, এর বাইরে আসে না। এবং নিয়ম পড়লে হবে না, তোমার নিয়মের মাধ্যমে জানতে হবে ভাইয়া জাবেদা কেন হচ্ছে। যে দেখা যায় যদি আমি বলি যে স্বাভাবিক নিয়মে আমি সমন্বয় দাখিলা দেই, এই বছর যতটুকু ব্যবহার করছি ততটুকুর ওপর। সো আমার এই বছর ব্যবহার করার কারণে কি দায় কমছে নাকি দায় বাড়ছে, কিংবা সম্পদ কমছে না সম্পদ বাড়ছে, আমাকে এই মেথডটা জানতে হবে। তোমাকে জাবেদা দিবে না প্রশ্নে, তোমাকে এইগুলা জানতে চাবে যেটা তোমার কাছে দিন শেষে ইম্পর্টেন্ট বা তুমি যেটা পারো না। আচ্ছা, আর্থিক বিবরণী সময় ভাইয়া, আর্থিক বিবরণী অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই এটা কি আমাকে আর্থিক বিবরণী ছক দিবে, বিশেষায়িত বিবরণী ছক দিবে, কিংবা আমাকে মালিকানা সত্ত্ব বিবরণী ছক দিবে? আরে না রে বাবা, এরকম কিছু দিবে না। আর্থিক বিবরণী থেকে কি আসতে পারে, যে ওকে ঠিক আছে তোমার
আর্থিক বিবরণী ছক কি কি, আর্থিক বিবরণীর মধ্যে কি কি অন্তর্ভুক্ত, তোমাকে এইগুলো আর্থিক বিবরণী থেকে জানতে পারে। কোনো ধরনের ম্যাথ বা এক্সট্রা কিছু আর্থিক বিবরণী থেকে তোমাদের জন্য আসবে না, লিখে দিচ্ছি, আসবে না মানে আসবে না, ঠিক আছে। এরপর আসতেছে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী ইম্পর্টেন্ট না, আমি এই জন্য দাগাই না, তোমরা দেখতেই পারো নগদ প্রবাহ বিবরণী, ঠিক আছে, অত বেশি ইম্পর্টেন্ট না। সো আমি নগদ বিবরণী বলবো না, কারণ ভাই এই শেষ সময়ে আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি ফিল করছি ভাই কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আমার পড়তে হবে, ঠিক আছে, আমি ইম্পর্টেন্ট দেখা পড়ছি। বাবা তোমারও যদি আমি বলি যে ওকে তুমি সব পড়ো, ভাই এটা নাইনসাফি না। আমি নিজে যে ল্যাকিংসটা খুঁজছি, আমি এই ল্যাকিংসটা কেন আমার স্টুডেন্টদের উপর চাপাই দিব? আমি যে সাফার করে আসছি, আমার সব কিছু পড়তে হয়েছে, আমাকে এভাবে কেউ দাগায় দেয় নাই। আমার স্টুডেন্ট কেনই সাফার করবে? সে কেনই লাস্ট মোমেন্টে এসে হিসাব বিজ্ঞানের 30টা টপিক পড়বে, যেখানে ইংলিশে তার সিনোনিম অ্যান্টোনিম বাকি আছে, অ্যাকাউন্টিংয়ে ম্যানেজমেন্টে তার থিওরি বাকি আছে, মার্কেটিং এর থিওরি বাকি আছে, বাংলা ব্যাকরণ সে পারে না। এই জায়গায় আমি কেন অ্যাকাউন্টিং এ প্রেশার দিব? তোমাকে যে সকল টপিকগুলো বলতেছি, যেভাবে বলতেছি লিখে রাখো খাতায়, আর যদি পিডিএফ দরকার হয় শেয়ার করো, শেয়ার না করলে পিডিএফ পাবা না, যথেষ্ট, ঠিক আছে। এর বাইরে কিছু আসবে না। সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট এই স্লাইডের মধ্যে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ। এখন এটা ইম্পর্টেন্ট কেন? কারণ এখান থেকে ভাইয়া ম্যাথ আসে, এখান থেকে ম্যাথ আসে, এটা ইম্পর্টেন্ট। সো তুমি দেখতে পারো যে ভাইয়া 22-23 কোনো ম্যাথ আসে নাই, কোনো ম্যাথ আসে নাই, বাট দেখো ভাইয়া বিগত 10 বছর বিবেচনা করলে মাত্র 3 বছর ম্যাথ আসে নাই, বাকি 3 বছর ম্যাথ আসে নাই, বাকি পুরা আল্লাহর মধ্যে 8 বছর ম্যাথ আইছে। সো পণ্যে হিসাব নিকাশ সংক্রান্ত ম্যাথ একটু দেখা যাবা। এখন পণ্যে হিসাব নিকাশ সংক্রান্ত কি ম্যাথ? ভাইয়া ক্রয় মূল্যের উপর মুনাফার হার, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, কিংবা বিক্রয় মূল্য এত হইলে ক্রয় মূল্য কত, ভাইয়া এইগুলো খুবই সিলি থিং। এগুলো তুমি একটু যদি টেকনিক্যালি পড়ো তুমি পারবা। কারণ ভাইয়া আমাদের ম্যাথ দিয়ে আমাদের ভয় দেখায় অ্যাডমিশন, ঠিক আছে। অলওয়েজ রিমেম্বার একটা বিষয়, ঢাকা ভার্সিটি তোমাকে পরীক্ষা নেয় এই জন্য যাতে সে স্টুডেন্ট ছাঁটাই করতে পারে। 12টা প্রশ্ন থাকে তোমাদের অ্যাকাউন্টিংয়ে, এই 12টা প্রশ্নের মধ্যে তোমার 5টা প্রশ্ন এমন থাকে যেটা সব পারে, ওভারঅল সবাই পারবে, যে শালা কিছু পড়েও জানে জীবনে হেও পারবো। 3টা প্রশ্ন থাকে মিডল এভারেজ, বা আরো 4টা প্রশ্ন থাকে মিডল এভারেজ। ওকে, এরা পারলেও পারতে পারে, না বললেও নাও পারতে পারে, কিন্তু আরো যে 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্নই তোমাকে ডিটারমাইন করে দিবে যে তুমি ঢাকা চান্স পাবা না পাবা না। সো ইট ডিপেন্ডস অন ইউ। ওই 3টা প্রশ্নের মধ্যে একটা মনে করো পণ্যে ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ দিয়ে দিল, অনেকে বলবে ভাইয়া ম্যাথ আমি স্কিপ করছি, কিন্তু ওই 3টা থেকে যখন আসবে ওই 3টা প্রশ্নই তোমাকে নির্ধারণ করবে তুমি অ্যাকাউন্টিং এ কত পাবা, তুমি ঢাকা ভার্সিটি চান্স পাবা না পাবা না। এটা শুধুমাত্র অ্যাকাউন্টিং এর জন্য অ্যাপ্লিকেবল না, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট সবার জন্য অ্যাপ্লিকেবল। সো প্রিপারেশন নাও ওই 3টা প্রশ্নের জন্য, যেই 3টা প্রশ্ন ডিফার করবে হু উইল বি দ্য ঢাকা ভার্সিটি or who will not go to ঢাকা ভার্সিটি। শেষ, ঠিক আছে। সো এরপর যদি বলি 11 টপিক, যেটা হচ্ছে হিসাব চক্র কার্যপত্র। ভাইয়া এইখান থেকে আসলে প্রশ্ন আসার মতো কিছু নাই, তুমি দেখতে পারো প্রশ্ন আসার মতো কিছু নাই। এখন কার্যপত্র থেকে আসতে পারতো, সেটা হচ্ছে সমন্বয় জাবেদা, কিন্তু আমরা সমন্বয় জাবেদাটাকে আলাদা টপিক হিসেবে বিবেচনা করে ফেলছি, বা আলাদা টপিক হিসেবে আমি সেটা বলে দিছি তোমাদেরকে। সো এখান থেকে আমাদের প্রশ্ন আসার মতো কিছু নাই, এটা আমি ক্রস দিয়ে দিব। প্রারম্ভিক ও সমাপনী জাবেদা, ভাইয়া প্রারম্ভিক ও সমাপনী জাবেদা একটু চোখ বুলা যাবা, বিশেষ করে সমাপনী জাবেদা এটা একটু চোখ বুলা যাবা। কারণ সমাপনী জাবেদা কেন দেওয়া হয়? হিসাব বন্ধের জন্য দেওয়া হয়। এবং সমাপনী জাবেদা আমার কি কি হয়, আয় সারাংশ, আয় সারাংশ বন্ধ করি কখন, উত্তোলনের জন্য কি জাবেদা হয়, এইগুলো একটু পড়ে যাবা। হ্যাঁ, এটা লাগবে। প্রারম্ভিক জাবেদা সবাই পারে, নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, নগদ হিসাব ডেবিট, আদ্রপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। ভাইয়া এটা সবাই পারে, প্রারম্ভিক জাবেদা নিয়ে প্যারা নাই। সমাপনী জাবেদা নিয়ে প্যারা, সমাপনী জাবেদা দেখবা। ওরে ভালোবাসা রে, টুরু লাভ। ওকে, সংশোধনী দাখিলা ইম্পর্টেন্ট ছিল, বাট এখন ইম্পর্টেন্ট নাই, কারণ সংশোধনী দাখিলাটা আসলে অনেক সময় এখন আসলে একটু র্যামিলার আন্ডারে চলে গেছে। হ্যাঁ, তো সংশোধনী দাখিলাটা কি? আমি একটা ভুল হইলো, একতরফা ভুলের জন্য আমি কি সংশোধনী দাখিলা দিব, দুতরফা ভুলের জন্য কি সংশোধনী দাখিলা দিব। সো মনে রাখবা, ভুল সংশোধনী দাখিলা হিসাব বিজ্ঞানে একটা পরিত্যাজ্য ধাপ, বা হিসাব চক্রের একটা পরিত্যাজ্য ধাপ। কারণ
তোমার একজন অ্যাকাউন্টেন্ট বা একজন অডিটর যখন সে কোনো হিসাব তৈরি করবে তাকে এতটাই কনসাস থাকতে হবে যে সে কোনো ভুল করতে পারবে না, না মানে না। সো দ্যাট ইজ ওয়াই বলা হয় ভুল সংশোধনী জাবেদা হিসাব বিজ্ঞানের একটা পরিত্যাজ্য ধাপ। এই পড়ানোর সময় হয়ে যায় আমরা অনিশ্চিত হিসাব দিয়ে জিনিসটা বেটারমেন্ট করি, সেটা ডিফারেন্ট কেস। এবং বলছে মূলধন জাতীয় মুনাফা জাতীয় আয় ব্যয়, ভাইয়া এইটা একটু মাথায় রাখতে হবে যে আসলে এখান থেকে প্রশ্ন তেমন আসে না, বাট আমরা যদি প্রিভিয়াস ইয়ার একটু দেখি এখান থেকে এরকম কোনো প্রশ্ন আসে না, বাট একটু মনে রাখতে হবে ভাইয়া মূলধন জাতীয় আয় ব্যয় কোনগুলো, মুনাফা জাতীয় আয় ব্যয় কোনগুলো, এটা একটু মাথায় রাখতে হবে আসলে দিন শেষে। হ্যাঁ, কারণ আমরা তো একটু বড় হচ্ছি, আমাদের এখন এটা মাথায় রাখতে হবে। অনেকেই একটা খুব কমন ডায়লগ দেয় যে ভাই টাকার পরিমাণ বেশি হইলেই মুনাফা, মূলধন টাকার পরিমাণ কম হইলেই মুনাফা, এগুলো ভাই ব্যাকডেটেড। এটা আসলে এখন বললে খুবই বাজে শোনা যায়। টাকার সাথে মুনাফা মূলধন আসলে কোনো সম্পর্ক নেই। যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে তুমি যদি দেখো এই খরচটা তোমার বছরে একাধিকবার হয়, যেমন মনে করো আমি বিয়ে করলাম, সো এই বিয়েটা হচ্ছে মূলধন জাতীয় আয় বা ব্যয় যেটাই বলো, ঠিক আছে, এটা মূলধন জাতীয় হিসাব। কারণ আমি বিয়ে তো ভাই জীবনে একবার করব। কিন্তু মনে করো আজকে আমি মনে করো কি করলাম, মোবাইল কিনলাম, কিংবা মনে করো আজকে আমি চুল কাটাইলাম, কিংবা আজকে মনে করো আমি জুতা কিনলাম, ব্যাগ কিনলাম, সেইগুলো আমি দেখা যায় বছরে কয়েকবার করি। সো এটা হচ্ছে মুনাফা জাতীয় হিসাব, ঠিক আছে। আমি এই উদাহরণ বাদে আসলে আমি আর তোমাদের বোঝানোর মতো কোনো উদাহরণ পাইনি। ব্যাংক সমন্বয় বিবরণী মোটামুটি ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্টও বলবো না, বেশিও বলবো না, মোটামুটি ইম্পর্টেন্ট। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটু প্রশ্ন ঘুরায় পেঁচায় আসে। সো আমি এই সলভ একটা ক্লাস নিব ইনশাল্লাহ, সবার জন্য উন্মুক্ত থাকবে সেটা। তোমাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আমি দিব, একটা সলভ ক্লাস হবে, পেজ থেকেই হবে, নো ওয়ারিজ। সেই সলভ ক্লাস আসলে অনেকেরই আমি দেখছি ব্যাংক সমন্বয়ে বিবরণী বলো, অবচয় বলো, কুরিন বলো, এগুলো একটু ঝামেলা আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ ওই সলভ ক্লাসে আমরা ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে, প্যারা নিও না। আচ্ছা, একতরফা দাখিলা না মানে ইম্পর্টেন্ট না, বাট বললেও চলে। একতরফা দাখিলা ইজি। একতরফা দাখিলাটা কি, যে আমার প্রারম্ভিক মূলধন সারা বছর সমাপনী, ওই যে একটা ছক ছিল আমাদের, ওটা হচ্ছে দিন শেষে একতরফা। কিন্তু আমার প্রারম্ভিক মূলধন দেওয়া আছে, সমাপনী মূলধন দেওয়া আছে, আমার উত্তোলন দেওয়া আছে, মুনাফা বের করতে বলছে বা ক্ষতি বের করতে বলছে, এটা হচ্ছে আমার একতরফা। এটা ইজি, ইট ইজ ইজি। সো আমরা এটাও ভাবেই চেষ্টা করব। আয়কর কমিশন ভাইয়া আমরা যদি দেখি, আয়কর কমিশন থেকে কোনো বিগত বছরে খুব লেস প্রশ্ন আসছে, বাট আয়কর কমিশনকে আমি একটি স্টার্ট দিয়ে রাখি এই জন্য ভাইয়া এটা ম্যাথ। তুমি যদি ভাইয়া একটা, আমরা এটা না ধরতে পারো নাই তোমরা, যে ভাইয়া আমরা যদি পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ এই ম্যাথ পারি, আমরা যদি আয়করের ম্যাথ পারি, আমরা আল্লাহর দুনিয়ায় হিসাব বিজ্ঞানের সব ম্যাথ পারবো। সব সেম লেভেলের, সব সেম ক্যাটাগরির ম্যাথ, পার্সেন্টেজের ম্যাথ। সো একটা এক গিলে দুই পাখি মারার একটা বাস্তব উদাহরণ হচ্ছে এই আয়কর পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ। ঠিক আছে, ওকে। অনুপাত বিশ্লেষণ, অনুপাত বিশ্লেষণ আসলে স্টার না দিলে মাইন্ড করতে পারে। অনুপাত বিশ্লেষণ ইম্পর্টেন্ট ভাইয়া আমাদের এই মধ্যে, এই স্লাইডের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অনুপাত বিশ্লেষণ। কারণ অনুপাত বিশ্লেষণে ভ্যারিয়াস লেভেলের অনুপাত আছে, এবং তুমি তোমার মনে করো না, তোমাকে বলে দিবে ভাইয়া চলতি সম্পদ দেওয়া আছে, চলতি দায় আছে, চলতি মূলধন বের করো, এরকম প্রশ্ন আসবে না। তোমাকে বলবে যে মনে করো তোমাকে চলতি সম্পদ দেওয়া আছে, চলতি অনুপাতের রেশিও দেওয়া আছে, চলতি দায় বের করতে বলছে। সো তোমার ওই যে ইন্টারের মতো যে আচ্ছা আমি চলতি সম্পদগুলো সব দেওয়া থাকবে, সেগুলো যোগ করে চলতি সম্পদ বের করব, চলতি দায় সবগুলো দেওয়া থাকবে, এরপর আমি চলতি দায় বের করব, দুইটাকে ভাগ করে দিয়ে আমি চলতি অনুপাত পেয়ে যাব, এই ধরনের মাইন্ডসেট থেকে বের হও। সো চলতি অনুপাত বলো, আছে কার্যকরী মূলধন অনুপাত বলো, মোট মুনাফার অনুপাত বলো, কিংবা আজকে মোট মুনাফা হার, নিট মুনাফার হার, আজকে তোমার মূলধন গিয়ারিং বলো, আজকে দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, মজুদ আবর্তন, এরপর দায় মালিকানা অনুপাত, দায় ঋণ অনুপাত, এরপর দায় সম্পত্তি অনুপাত, যাই তোমরা বলো না কেন, সম্পত্তি মূলধন অনুপাত, একটু বুঝা পইরা যাবা, একটু বুঝা যদি পইরা যাও, ইট কুড বি ইজিয়ার ফর ইউ। এই সময় আসলে এগুলো বলার না, এগুলো তোমরা আরো আগে পড়ে আসছো, বাট ইট কুড বি ইজিয়ার ফর ইউ তোমরা যদি এগুলা দিন শেষে পড়ে যাও। এরপর হচ্ছে ভাইয়া এই স্লাইডের অন্যতম দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী এর অঙ্কটা। উৎপাদন ব্যয় বিবরণী ভাইয়া আমি একটা কথাই সবাই অলওয়েজ বলি, সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণীর ছকটা পড়বা। এই ছকটা যদি পড়ো আর কিচ্ছু লাগবে না, এবং ছকের পাশাপাশি
আল্লাহর ওয়াস্তে রূপান্তর ব্যয় একটু পড়বা ভাইয়া। আমি প্রতি বছর আমি স্টুডেন্টকে বলি, যেমন গত বছর একটা প্রশ্ন আসছিল, তোমার দেখবা গত তোমার 24-25-এ রূপান্তর ব্যয় থেকে প্রশ্ন আসে ভাই, রূপান্তর দ্বিতীয় টাইম যেটা পরীক্ষা হইলো। আমি বারবার বলি ভাইয়া উৎপাদন ব্যয় বিবরণী ছক ইম্পর্টেন্ট, কিন্তু তোমার রূপান্তর ব্যয়টা ইম্পর্টেন্ট। রূপান্তর ব্যয় ছকে দেওয়া নেই দেখে স্টুডেন্ট পড়ে না। সো রূপান্তর ব্যয় এটা সহ উৎপাদন ব্যয় বিবরণী পুরো ছকটা একটু চোখ বুলায় যাবা, সব কিছু না চোখ বুলায় যাবা, যেটাকে আমরা বলি ইংলিশে গো থ্রু করা। যে আমরা নিউজ পেপার যখন পড়ি, আমাদের আজকে খবরের কাগজকে আমি সব পড়ি, আমি চোখ বুলায় যাই, আমার আইডিয়া থাকে, আমাকে যে কোনো জায়গা থেকে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো, আমার একটা আইডিয়া নেই। উৎপাদনে তুমি ছক সম্পর্কে আইডিয়া নিবা, তোমার ছক মুখস্থ করতে কেউ বলো না, আবার গিয়ে বলবো না ভাইয়া আমাকে ছক মুখস্থ করতে বলছে। ওকে, অংশীদারি ব্যবসায় ইম্পর্টেন্ট আবার ইম্পর্টেন্ট না। কারণ ইম্পর্টেন্ট কেন আমি বললাম ভাইয়া, যেটা হচ্ছে অংশীদারি ব্যবসায় আমরা দেখি বিগত বছর আসলে কোনো প্রশ্ন তেমন খুব বেশি আসে নাই, বাট অংশীদারি ব্যবসা দেখা যায় আমার লাভ অনুপাত, ত্যাগ অনুপাত, পুরাতন অনুপাত, নতুন অনুপাত, এরপর অংশীদারদের যে বন্টন, লাভ লোকসান আবন্টন, এখান থেকে একটা ম্যাথ আসে। সো এইটা ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র ঢাকা ভার্সিটির জন্য বলতেছি তা কিন্তু না, গড়ে সব ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি বলি। যেমন যদি বলো যে ঢাকা ভার্সিটির ক্ষেত্রে অংশীদার লেস ইম্পর্টেন্ট, কিন্তু আজকে তুমি জাহাঙ্গীরনগর বলো বা আজকে তুমি যদি জগন্নাথ বলো, গুচ্ছ বলো, এটা ইম্পর্টেন্ট বেশি। এখান থেকে বহুত লেভেলে প্রশ্ন বানানো যায়। সো এটা যদি তোমরা কেউ মনে করো যে ভাই শুধুমাত্র ঢাকা ভার্সিটি নিয়ে বলতেছি, জিনিসটা তোমরা রং কনসেপ্টে আসো। আমি সব কিছু নিয়ে আলোচনা করতেছি, সব কিছু নিয়ে। ঢাকা ভার্সিটির জন্য আমি কেন বলবো? আমার অনেক শিক্ষার্থী আছে যারা ঢাকা ভার্সিটি দিবে না বা দিতে পারবে না, আমি তাদের জন্য কেন বলবো? আমি সবার জন্য বলতেছি, সবার জন্য উন্মুক্ত ক্লাস। ওকে, এরপর আসি হচ্ছে ভাইয়া কুরিন সংক্রান্ত। সো কুরিন যদি আমাকে অনেকেই বলে ভাইয়া কুরিন ইম্পর্টেন্ট, কুরিন মোটামুটি ইম্পর্টেন্ট, যদিও আমাদের বিগত বছরে তেমন প্রশ্ন আসে নাই, বাট কুরিন আমাদের ইম্পর্টেন্টগুলোর মধ্যে একটা, অন্যতম না বাট ইম্পর্টেন্টগুলোর মধ্যে একটা। কুরিন থেকে সরাসরি কুরিন পদ্ধতি আছে, কুরিন সঞ্চিতি পদ্ধতি আছে, এখান থেকে কুরিন থেকে প্রশ্ন দিতে পারে। এই স্লাইডের মধ্যে ভাইয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অবচয়। আমি লাস্টের দিকে বলে দিব কোন কোন টপিক পড়বা ফরজ, এটা আমি লাস্টে বলে দিব। সো অবচয় ভাইয়া পড়বা ফরজ। অবচয় নামে একটা কথা বলি, অবচয় যদি দেখো আজকে সরলরৈখিক পদ্ধতিতে না, ক্রমরসমান অবচয় পদ্ধতিতে যদি তোমাকে 2 বা 3 বছরের অধিক সময়ে গিয়ে পুঞ্জীভূত অবচয় বা বার্ষিক অবচয় বা সমাপনী বহিমূল্য জানতে চায় 3 বছরের অধিক সময়ে গিয়ে, সে অঙ্ক স্কিপ। অনেকেই এই কথাটা আমারে বলে যে ভাইয়া কেন আমি অঙ্ক স্কিপ করব? ভাইয়া তুমি যখন 4 বছরের পুঞ্জীভূত অবচয় বের করবা বা 4 বছর শেষে বহিমূল্য বের করতে যাবা, তোমার এখানে নিম্ন হলো 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তুমি যদি খুব এক্সপার্ট হও, এই 2-3 মিনিট সময় দেওয়া মানে হচ্ছে তুমি আরো 2টা বা 3টা প্রশ্ন এখানে স্কিপ করে আসতেছো, 2টা প্রশ্নে তুমি বলে দিচ্ছ। সো ইটস আপ টু ইউ যে তুমি বলে দিতে রাজি না। শেয়ার ইস্যু, ওকে, শেয়ার ইস্যু মোটামুটি ইম্পর্টেন্ট। শেয়ার ইস্যু থেকে আমার প্রশ্ন আসে, ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান দরকার নাই, হস্তান্তরযোগ্য ঋণের দলিল দরকার নাই, অব্যবসায়ী দরকার নাই, যৌথ মূলধনী বিবরণ দরকার নাই, মজুদের হিসাব নিকাশ পড়তে চাইলে পড়তে পারো, না পড়তে চাইলে মানে লিফো চাইলে পড়তে পারো, না পড়লেও প্যারা নাই। লিফো থেকে একটু পড়বা যে লিফো কি, লিফো কখন করা হয়, যোগ বিয়োগটা, আর কিছু লাগবে না, এত দরকার নাই। যেরকম মুদ্রাস্ফীতির সময় কোন পদ্ধতি ব্যবহার করি, মুদ্রা সংকোচনের সময় কোন পদ্ধতি ব্যবহার করি, দ্যাটস ইট। এর বাইরে আসলে আর কিছু দরকার আমার হচ্ছে না। ব্যয় শ্রেণী বিভাগ আমারও দরকার নাই, দ্যাটস ইট, শেষ, এন্ড অফ ডিসকাশন। সো আমি এই যে টোটাল অ্যানালাইসিস করলাম, এখন আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই যে ভাইয়া কোন টপিক তোমার জন্য এই সময় পড়া ফরজ। সো সেই টপিকটা আমি তোমাকে লাল কালি দিয়ে দাগাই দিব, সেই টপিকটা দেখো কোন টপিকটা তোমার জন্য এই সময় পড়া ফরজ। প্রথম টপিকই হচ্ছে ভাই হিসাব বিজ্ঞান নীতিমালা, এরপর হচ্ছে সমন্বয় দাখিলা, এরপর হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় হিসাব নিকাশ, এরপর হচ্ছে তোমার অনুপাত, উৎপাদন ব্যয়, আর ব্যয় সরণী বিবরণী পড়তে পারো। এরপর অবচয় মাস্ট, কুরিন দিলাম, যাও কুরিন দরকার নাই, মজুদের হিসাব নিকাশ পড়বা, শেষ। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা টপিক ভাই তুমি যদি পড়ো, আল্লাহর রহমতে তোমাকে কেউ আটকাইতে পারিবে না।
ঠিক আছে, এই আল্লাহর রহমতে এই 8টা টপিক খালি একটু চোখটা বুলা, মানে এই 8টা টপিক খিস খায় পড়ে যাবে অ্যাকাউন্টিং এর। এই 8টা টপিক পড়লে তোমার ভাইয়া কেউ আটকাতে পারবে না। ওকে, এবার বলো তোমাদের এই পর্যন্ত যা যা বলেছি কারোতে কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে ভাইয়ারা জানাও। এবার ভাইয়া আমাদের হয়তো আরেকটা টপিক অ্যানালাইসিসে যাবো আমি ব্যাপার। যদিও মোস্ট অফ টপিক অ্যানালাইসিস আমি এখানে করে ফেলছি, এরপরে বললাম এই রেড লাইন। হ্যাঁ ভাইয়া, এই রেড লাইন অল ইউনিভার্সিটির জন্য। না 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 ভাইয়া, এটা অল ইউনিভার্সিটি ইনক্লুড ঢাকা ইউনিভার্সিটি। অল ইউনিভার্সিটিতে আরও কিছু টপিক পড়তে হয়, সেটা হচ্ছে ম্যান্ডেটরি। যেরকম যদি গুচ্ছের সময়, এটা আমি গুচ্ছের সময় আলাদা একটা গাইডলাইন নিব, এইটা ভাইয়া মাস্ট। এই যে রেড লাইনগুলো দেওয়া, আল্লাহর রহমতে বাংলাদেশে যত জায়গায় সিনোডের পরীক্ষা, যত জায়গায় অ্যাকাউন্টিং আছে, এই সকল জায়গায় এটা মাস্ট। ভাইয়া এই 8টা পড়লে কত মার্কস? এই 8টা পড়লে তুমি মোটামুটি 6-7 সিকিউ করতে পারবা, ম্যাক্সিমাম 7। এখন বাকি বলতে পারবো ভাইয়া বাকি তাহলে আমি 3টা 5টা কি করবো আমি, তাই না? এই 5টা কি করবো? সব কিছু পড়তে হবে আসলে। অ্যাডমিশনে কোন টপিক আসলে কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসে বলতে পারি না, বাট এই 8টা টপিক যে দাগাইলাম এখান থেকে তুমি 7 থেকে 8টা শিওর শর্ট কমন পাবা। এখন আমাদের তো মনে করো বাংলা না, আমাদের তোমার বলতে পারি ইংলিশের গ্রামার না, ইংলিশের রাইটিং পার্ট না, যে ভাই আমি কমু এই অঙ্ক আসবো, এই অঙ্ক এসে পড়বে। আমাদের অঙ্কের মেথড চেঞ্জ করে দিতে পারে, আমাকে অঙ্কের নাম্বার ডিজিট চেঞ্জ করে দিতে পারে। আমি তোমাদের জন্য কি করতে পারি? সর্বোচ্চ টপিক বলে দিতে পারি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, বিশেষ করে এই টপিক থেকে প্রশ্ন আসবে, এই জায়গা থেকে প্রশ্ন আসবে। এখন প্রশ্ন 2 ভাবেও আসতে পারে, 3 ভাবেও আসতে পারে, কিন্তু তুমি যদি ওই টপিকটা পড়ো, ওই টপিকটা দেখো, তাহলে তোমাকে এখানে আটকাইতে পারবে না কেউ। আচ্ছা ভাইয়া, এই কয়েকদিন শুধু রেড কালার দিয়ে ওগুলো প্র্যাকটিস করবো? বা প্র্যাকটিস হলে সবগুলোই করবা সাহেরা, এরা বেশি প্র্যাকটিস করবা বেশি। হ্যাঁ, ওকে। জগতের জন্য আলাদা একটা ক্লাস হবে, বেড়া নেই। জগন্নাথ নিয়ে পড়ে আসো ভাইয়া। অনন্যা, তুমি আশা করি বুঝতে পারছো। আচ্ছা, কারো মনে হয় কোনো সমস্যা না ভাইয়া? এমসিকিউর জন্য এই 8টা টপিক পড়লে কিরকম কমন পড়বে? ভাই অলরেডি বলছি, এই 8টা পড়লে ম্যাক্সিমাম 7টা কমন পাবা, 7 থেকে 6টা কমন পাবা। ঠিক আছে, এখন বলতে পারো ভাইয়া বাকি 5টা কেন না? বাকি 5টার জন্য ভাই তোমাকে বাকি টপিকগুলো ধরতে হবে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে হট টপিক, আমরা বলি না যে হট নিউজ আজকের, এটা হচ্ছে হট টপিক আজকের। এই জন্যই তো বলছি ভাইয়া তুমি টপিক বেসিসে পড়বা, কিন্তু সব টপিক পড়বা না। তোমাকে আমি যেগুলো থাকে কিন্তু ওগুলোই পড়বা দিন শেষে, তাই না? তুমি সব টপিক পড়বা। মনে করো আমি তোমাকে ইম্পর্টেন্ট দাগাইছি, আমি লেস ইম্পর্টেন্টের মধ্যে কুরিন দাগাবো, লেস ইম্পর্টেন্টের মধ্যে আমি লেস ইম্পর্টেন্টের মধ্যে শেয়ার ইস্যু দাগাবো, আমি লেস ইম্পর্টেন্টের মধ্যে মনে করো তোমাকে আইটেম আমি বাড়াই দিই, আমি লেস ইম্পর্টেন্টের মধ্যে তোমার মনে করো একতরফা দাগাবো, আমি লেস ইম্পর্টেন্টের মধ্যে মনে করো তোমার হিসাব বিজ্ঞানের পরিচিতি দাগাবো, আমি লেস ইম্পর্টেন্টের মধ্যে তোমার রেওয়ামিল দাগাবো, আমি তোমাকে আর অংশীদারি ব্যবসা দাগাবো। তাহলে টোটাল কয়টা টপিক হইলো? আমি এবার দাগানো সহ বলি যে ভাই এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13টা। এই 13টা পড়লে 12টা শিওর শর্ট কমন পাবা। এবার আমি বলে দিলাম, যাও এই 13 টপিক যদি তুমি পড়ো, এই 13টা টপিক তুমি 12টা শিওর শর্ট কমন পাবা। এটা কোনো মানে হেরফের হবে না। এই 13 টপিক পড়ো, এই 13 টপিক তুমি শিওর শর্ট কমন পাচ্ছ। ওকে, এবার আমি কিছু টপিক অ্যানালাইসিসে যাই। সো টপিক অ্যানালাইসিসের বলতে আসলে কি বোঝাচ্ছে, যে আমি কোনো একটা টপিক থেকে কোন জায়গাটা পড়বো, মানে আমি আর কত ইজি করে দিব। আমি তোমাদেরকে প্রথমত টপিক কি ইম্পর্টেন্ট বলে দিছি, দ্বিতীয়ত আমি এখন বলে দিচ্ছি ভাইয়া যে তুমি কোনো একটা টপিকের মধ্যে কোনটা সবচেয়ে প্রায়োরিটি, একটা টপিকের মধ্যে সাব টপিক থাকে, কোন সাব টপিকগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া পড়বে, আমি এখন তোমার সেটা বলে দিব। এর বাহিরে ভাই আসলে তোমার আমার কিছু বলার ভাষাতে নাই, ঠিক আছে? হিসাব বিজ্ঞানের ভূমিকা, এখান থেকে তুমি কি কি পড়বা দেখো। তুমি এখান থেকে লুকা প্যাসিওলি পড়বা, লুকা প্যাসিওলি,
এখান থেকে তুমি লুকা প্যাসিওলি পড়বা, এখান থেকে তুমি পড়বা হিসাব বিজ্ঞানের ভূমিকা থেকে, এখান থেকে পড়বা হচ্ছে সমীকরণের প্রভাবটা পড়বা, এখান থেকে তুমি সমীকরণের প্রভাবটা পড়বা। আর হিসাব বিজ্ঞানের উপাদান আমি এখানে কিন্তু সবগুলা তোমাকে দেখাই নেই, এখানে যেগুলো তোমার এই কালি দেওয়া আছে তুমি শুধুমাত্র সেইগুলা পড়বা, বাকিগুলা লেস ইম্পর্টেন্ট, না পড়লেও চলবে, কিন্তু যেগুলো তোমার গ্রিন কালার করে দেওয়া সেগুলা তোমার জন্য পড়া ফরজ। ওকে, উপাদানের মধ্যে কি পড়ো ভাইয়া? বিপরীত হিসাবটা পড়বা মাস্ট, উপাদানের মধ্যে বিপরীত হিসাবটা পড়বা। উপাদানের মধ্যে তুমি এ, এল এবং ও ই এই তিনটা এক মালিকানার ক্ষেত্রে কি হয়, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কি হয়, এবং কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে কি হয়, সবটাই পড়বা। মানে এই যে একটা সমীকরণ আছে, এই সমীকরণটা আসলে তোমার একটা কোম্পানি ব্যবসার জন্য কি হইতে পারে, এই সমীকরণটা তোমার এক মালিকানা ব্যবসার জন্য কি হইতে পারে, অংশীদারি ব্যবসার জন্য কি হইতে পারে, তুমি এইটা পড়বা। এটা হচ্ছে হিসাবের উপাদান সমূহ থেকে। আমি এত বাছাই করে দেওয়ার পরও ভাইয়া এর থেকে আসলে বাছাই করার মতো কিছু থাকবে না দিন শেষে, বুঝতে পারছো? এরপর যদি তোমরা না পড়ো, তোমরা না বোঝো, আমার আসলে কিছু করার নাই। জাবেদা থেকে কি পড়বা? দেখো, জাবেদা থেকে সবার আগে পড়বো হচ্ছে বিশেষ জাবেদা, জাবেদার মধ্যে সবার আগে পড়বো হচ্ছে বিশেষ জাবেদা। এরপর পড়বা হচ্ছে ওই যে নামটা জানি কি ছিল, খুচরা নগদান হিসাব পড়বা, খুচরা নগদান হিসাব, বাস এই দুইটা পড়লে যথেষ্ট। ও আরেকটা হচ্ছে চালান, এরপর আরেকটা আছে চালান আছে, ক্যাশ মেমো, এগুলা কে প্রস্তুতকারক, এগুলা পড়বা, ক্যাশ মেমো এগুলা প্রস্তুতকারক কে, এগুলা পড়বা। দ্যাটস ইট। জাবেদা থেকে এর বাইরে কিছু পড়া লাগবে না। জাবেদা থেকে তোমার এটা পড়া লাগবে না, বা কোনটা কোন জাবেদার অন্তর্ভুক্ত, এগুলো আসলে দিন শেষে পড়া লাগবে না। তোমার যেটা পড়া লাগবে আমি তোমাদের সেটাই বলছি। এবং এই যে এইগুলো দেখতেছো না ভাইয়া, এরা চাইলেও পড়তে পারো, না চাইলেও পড়তে পারো, এখানে আসলে পড়ার মতো কিছু নাই, ঠিক আছে? চাইলেও পড়তে পারো, না চাইলেও পড়তে পারো, আমি তোমাদের এগুলো প্যারা দিব না। যেটা প্যারা দেওয়া দরকার, যেটা তোমার মনে হয়, আমার মনে হয় তোমাদের দরকার, তুমি সেটাই পড়ো। দিন শেষে ভাইয়া তুমি যদি কম পড়ে ভালো করো, তাহলে এটা আমার জন্যই ভালো। আমি বেশি পড়ছি তার মানে তোমারও বেশি পড়তে হবে এরকম তো বাধ্যবাধকতা নাই। আমি বেশি পড়ছি দেখে তুমি কম পড়বা। ওকে, এবার আসি হচ্ছে খতিয়ান আমার নাই বলো রেওয়ামিল থেকে। রেওয়ামিলে ভুলটা পড়বা তোমরা, রেওয়ামিলে ভুল পড়বা। রেওয়ামিলে ভুল পড়ার পর পড়বা হচ্ছে ভুল সংশোধনী দাখিলা পড়বা, ভুল সংশোধনী দাখিলা পড়বা। ভুল সংশোধনী দাখিলা পড়ার পর পড়বা হচ্ছে তোমাদের অনিশ্চিত হিসাবটা পড়বা, শেষ, আর কিছু লাগবে না। অনিশ্চিত হিসাব, এর বাইরে আর কিছু লাগবে না পড়ার, ঠিক আছে? আমি টপিক ধরে তোমাকে বলে দিচ্ছি। আর কি পড়ুম ভাইয়া? নীতিমালা তো সব, মানে আমি নীতিমালা ক্ষেত্রে বলি নীতিমালা হচ্ছে সব পড়বা, অল নীতিমালা হচ্ছে অল, সব পড়বা। এখন নীতিমালা থেকে আসলে বাছাই করে দেওয়ার মতো আসলে কিছু থাকে না। এরপর যদি মনে করো বাছাই করে দিতে হয়, তাহলে আমি নীতিমালা থেকে একটু বাছাই করে দিই। সেটা হচ্ছে সবার আগে বলবো হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা, একটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণাটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে তোমার হচ্ছে আয় ব্যয় স্বীকৃতি নীতি, আয় স্বীকৃতি, এরপর ব্যয় স্বীকৃতি, এরপর হচ্ছে রক্ষণশীল নীতি, এইটা ইম্পর্টেন্ট, এটা পড়বা। রক্ষণশীল এটা পড়লে তোমার যথেষ্ট, এর বাইরে আমি মনে করি না আর কিছু তোমার দরকার আছে। এরপর ভাইয়া যদি আমি তোমাকে বলি সমন্বয় দাখিলা, হ্যাঁ, সমন্বয় দাখিলা একটু রেড কালার করা দেখবা সমন্বয় দাখিলাটা, কারণ হচ্ছে সমন্বয় দাখিলাটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? সমন্বয় দাখিলা কঠিন না, তুমি পারো না দেখা এটা ইম্পর্টেন্ট, তুমি পারলে এটাই আমি ইম্পর্টেন্ট দাগাইতাম না। ওকে, সো সমন্বয় দাখিলার মধ্যে ভাইয়া কি পড়বা? দেখো, সমন্বয় দাখিলার মধ্যে প্রথমে পড়বা অগ্রিম আয় অগ্রিম ব্যয়, অগ্রিম আয় ব্যয়ের তোমার স্বাভাবিক নিয়ম ব্যতিক্রম নিয়ম,
স্বাভাবিক ও ব্যতিক্রম নিয়ম এবং এর প্রভাবটা পড়বা, জাবেদায় প্রভাব জাবেদা একটু পড়লে যথেষ্ট। সমান জাবেদা থেকে এর চেয়ে বেশি আসলে কিছু আসবে না। তুমি এটা যা দেখাইছি না, একটু পড়লে যথেষ্ট। ক্রয় মূল্য নীতি আছে ভাইয়া, কিন্তু দেখা যাচ্ছে কি ক্রয়, আমি বলছি সবই পড়বা, আমি কিন্তু নীতিমালায় সবার আগে বলছি ভাইয়া নীতিমালায় তোমাকে সব পড়তে হবে। এরপরও ইম্পর্টেন্ট কোনটা দিয়ে পড়বো ভাইয়া, ক্রয় মূল্য নীতিটা কি। এক কথায় হচ্ছে আমি কোনো একটা সম্পত্তিকে অবসায়ন মূল্যে না দেখিয়ে সেটাকে আমি ক্রয় মূল্যে দেখাবো। বাট চলমান প্রতিষ্ঠান ধারণা, রক্ষণশীল নীতি, সংরক্ষণ নীতি না, রক্ষণশীল নীতি, দেখছস রক্ষণশীল নীতি, দিজ আর ইম্পর্টেন্ট। এখানে অনেক ভ্যারিয়েশন আছে, অনেক ক্যাটাগরিজ আছে। যেমন আমি তোমাকে একটা জিনিস বলি, তোমরা এখনই পারবা না দেখবা, যদি বলা হয় অবচয় ধার্য করা হয়েছে, অবচয় ধার্য করা কোন নীতির মধ্যে জানো? অবচয় ধার্য এটা কোন নীতি বলো দেখি, একজন কমেন্ট করো। অবচয় ধার্য করা কোন নীতি? অবচয় ধার্য করা হয়েছে, এটা কোন নীতির মধ্যে আসবে? হিসাব বিজ্ঞানের নীতিমালা কোন নীতির মধ্যে আসবে? একজন কমেন্ট করো তো, আমি দেখি। আচ্ছা, রক্ষণশীলতা, স্বামী বলছে রক্ষণশীলতা। আর এনি আদার কোশ্চেন, মানে এনি আদার অপশন, যে অবচয় ধার্য করা কোন নীতির মধ্যে আসতেছে? নাহিদ গাউসার ভিতরে ঢুক্কা মারুম ধরে আমি। আচ্ছা দেখো ভাইয়া, অবচয় যদি বলা হয় অবচয় ধার্য করা হয়েছে, অবচয় ধার্য করা হইলে হবে চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি। কিন্তু যদি বলা হয়তো অবচয়ে অবচয়ে লিখা হয়েছে বা অবচয় খরচ হয়েছে, তখন কিন্তু সেটা আমার ব্যয় স্বীকৃতি নীতি হইতো, বা আয় ব্যয় স্বীকৃতি নীতি বা মিলকরণ নীতি, এটা হইতো। সো দেখা গেছে এই জায়গায় একটু কনফিউশন পার্টটা বেশি। একটা ধার্য করা হয়েছে, একটা কি হয়েছে, খরচ হয়েছে, দুই বিষয়। সো এইভাবে আমাদের এইগুলোর মধ্যে কনফিউশনসটা বেশি আছে। সেম দেখো, অবচয় ধার্য করা হয়েছে চলমান প্রতিষ্ঠান ধারণা, অবচয় খরচ করা হয়েছে ক্রয় মানে আয় ব্যয় স্বীকৃতি নীতি বা ব্যয় স্বীকৃতি নীতি। সো দিজ আর দ্য, একজন লেখে রক্ষণশীলতা, ওয়াও। সো দিজ আর দ্য ডিফারেন্সেস ভাইয়া, যে এই সকল জায়গায় তোমাকে কনফিউজ করতে পারবে। আমি তো তোমাকে র্যান্ডম পড়াচ্ছি না, আমি তোমাকে ফার্স্টেই বলছি ভাইয়া যেখান থেকে তোমাকে কনফিউজ করতে পারবে সেখান থেকে প্রশ্ন আসবে, তোমাকে এই সকল জায়গায় কনফিউজ করতে পারবে, দ্যাট ইজ ওয়াই এখান থেকে প্রশ্ন আসবে। আর আমি প্রথমে লিখি সবগুলা পড়বা। সো আর্থিক বিবরণী পড়ার মতো কিছু নাই তেমন, চাইলে মানে যদি অরেল সময় থাকে পড়তে পারো, নাহলে দরকার নেই। ওকে, নগদ বিবরণী দরকার নেই। আচ্ছা, এই নীলকালিতে একটা রিজন আছে। এই নীলকালিতে মানে হচ্ছে এগুলা ম্যাথ। সো ম্যাথের ক্ষেত্রে আসলে কোনো সাজেশন নাই। ম্যাথ ইজ অল অ্যাবাউট অফ প্র্যাকটিস, যে পার্সেন্টেজেরটা প্র্যাকটিস করবা, পার্সেন্টেজটা বেশি বেশি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ভাইয়া ম্যাথ ইজ অল অ্যাবাউট অফ প্র্যাকটিস। তুমি যত মনে করো পণ্য ক্রয় ব্যয় হিসাব সংক্রান্ত, তো দেখা যায় পণ্য ক্রয় ব্যয় হিসাব সংক্রান্ততে আমরা কি করি, যে ওকে আমার সমাপনী মজুদ পণ্য বের করতে বলছে, বা আমার বিক্রিত পণ্য ব্যয় বের করতে বলছে, বা আমাকে আজকে বিক্রয় মূল্য বের করতে বলছে। ভাইয়া এইটা তুমি যদি কেউ আর্থিক অবস্থার বিবরণী ভালো মতো করে, কেউ যদি আজকে তোমার বিশদায় বিবরণী ভালো মতো করে, সে ইজিলি পারবে। সমস্যাটা কোন জায়গায় হবে জানো? তোমাকে যখন পার্সেন্টেজ বলবে, তুই পার্সেন্টেজে গিয়ে আটকা যাবো, কারণ তোমার কাছে ক্যালকুলেটর নাই, তোমার কাছে হাতে কলমে করতে হবে। সো দিস ইজ ওয়াই এগুলো একটু বেশি বেশি তোমার মনোযোগ দিয়ে ভালো মতো করতে হবে, ঠিক আছে? প্রারম্ভিক সমাপনী জাবেদা আমি বলছি যে এই দুইটার মধ্যে খালি সমাপনী জাবেদা একটু ভালো মতো দেখতে পারো, প্রারম্ভিকটা দরকার নাই। বিপরীত দাখিলা আমি অলরেডি বলে ফেলছি, বিপরীত দাখিলাটা ভুল সংখ্যা দাখিলা বলে ফেলছি জাবেদার মধ্যে, রামিলের মধ্যে। ব্যাংক সমন্বয় বিবরণী ইম্পর্টেন্ট। ব্যাংক সমন্বয় বিবরণীর মধ্যে অবশ্যই ডেবিট মেমোরেন্ডাম, ডেবিট মেমো অ্যান্ড ক্রেডিট মেমো, এইগুলো একটু ভালো মতো দেখবা। এরপর তোমার কোনটাকে ব্যাংক বুককে বাড়াই দিচ্ছে কোনগুলা, ব্যাংক বুককে কমাই দিচ্ছে কোনগুলা, এইগুলো এই এন্ট্রিগুলো ভালো মতো দেখো। তোমাকে ম্যাথ দেখতে হবে না, এই এন্ট্রিগুলো ভালো মতো দেখলে তুমি ব্যাংক সমন্বয় বিবরণী ইজিলি কভার করতে পারবা। এটা কঠিন কিছু না, ঠিক আছে? ওকে, একতরফা দাখিলা লাগবে না, আমি দেয়া জায়গায় নেই। এই তিনটা দেখো ভাইয়া, এই তিনটাতে দিছি, এই তিনটা কিন্তু একদম ব্লু কালার দিয়ে দিছি, কারণ কি জানো, এই তিনটাই ম্যাথ। এই তিনটাই কি আমার ম্যাথ, দ্যাট ইজ ওয়াই তিনটা আমি কি কালার দিয়ে দিয়েছি, ব্লু কালার দিয়ে দিয়েছি। সো কর ও কমিশন ভাইয়া পার্সেন্টেজ তুমি প্র্যাকটিস করতে হবে,
পার্সেন্টেজ তোমাকে প্র্যাকটিস করতে হবে। যেগুলা ভাইয়া দেখবা ভ্যারিয়াস কালার দিয়ে দাগানো সেইটাই করবা, এর বাইরে এইগুলো তোমার দরকার নাই। তুমি শেষ সময় সে কি ফাইজলামি করবা এখানে এসা। অনুপাত বিশ্লেষণে তুমি অনুপাতগুলো একটু মনে রাখবা। সব অনুপাত না, সব অনুপাত না, ইউজুয়ালি তারল্য অনুপাতটা একটু মনে রাখতে হবে। অনুপাতের মধ্যে আমি একটু ভেরিফাই করে দিই। তারল্য অনুপাতের কিছু আছে, এরপর সচ্ছলতার কিছু আছে, এরপর পরিচালন দক্ষতার কিছু আছে। এইগুলো একটু মনে রাখলেই হবে, সব মনে রাখতে হবে না। আমাদের যারা মিশন এমবিএস ক্লাস করছে তাদেরকে আমি জিনিসটা আরো খুবই ইফেক্টিভলি দেখাই দিছি ভাইয়া, কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কোনটা থেকে আসবে সেগুলো হচ্ছে আমার কাছে বেশি। উৎপাদন ব্যয় বিবরণীটা ভাইয়া একটু মনোযোগ সহকারে মাথায় ঢুকায় রাখবা কথাটা যা বলতেছি। উৎপাদন ব্যয় বিবরণীতে রূপান্তর ব্যয় সবার আগে পড়বা, রূপান্তর ব্যয়, রূপান্তর ব্যয়। এরপর ভাইয়া ছকটা পড়বা, ফুল ছকটা বলবা, বাস। উৎপাদন ব্যয় বিবরণী থেকে বাইরে কিছু আসবে না। সো আমি এইভাবে আসলে বইলা দেওয়ার পরও মানে আমি তোমাদের ফার্স্টে কি করছি, কোশ্চেনে বলছি টপিকের কথা। ভাইয়া টপিকও এখন তোমাদের সমস্যা ছিল, টপিকের মধ্যে সাব টপিকও বলে দিতেছি যে ভাই তুই এর বাইরে আসলে আসবে না কিছু, এই বাইরে থেকে আসলে কিছু বলার মতো নাই। এরপরও যে তোমরা কেন বোঝো না আমার কথা, কি চাও আল্লাহ মাবুদ জানে। এই যে অংশীদারি ব্যবসায় সবার আগে এই যে এগুলো ম্যাথ, হ্যাঁ এই তিনটাও ম্যাথ, এই জন্য কিন্তু আমি এমনি দাগাইছি, এই তিনটাও ম্যাথ। সো ম্যাথগুলো দেখবে আমি ব্লু কালার দিয়ে দাগাইছি। সো অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমার কি ইম্পর্টেন্ট, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে মনে রাখবা লাভ, ত্যাগ, আর একটা হচ্ছে নতুন অনুপাত ইম্পর্টেন্ট। লাভ, ত্যাগ এবং নতুন অনুপাত ইম্পর্টেন্ট। এই লাভ, ত্যাগ ও নতুন অনুপাতের পাশাপাশি আমার একটা জিনিস পড়তে হবে, যেটা হচ্ছে তোমার বন্টনযোগ্য মুনাফা কিভাবে বের করে, বন্টনযোগ্য মুনাফা নির্ণয়, মুনাফা নির্ণয়, এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা একটু দেখবা তোমরা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে, মানে মোস্ট স্পেসিফিকলি যদি আমি বলি। কুরিনের ক্ষেত্রে ভাইয়া কুরিনে জাবেদাটা ইম্পর্টেন্ট, জাবেদা অনেকেই পারো না, জাবেদাটা ইম্পর্টেন্ট। সঞ্চিতি জাবেদাটা ইম্পর্টেন্ট, সঞ্চিতির এটা একটু ভালো মতো দেখবা। আর অবচয়ের ক্ষেত্রে ভাইয়া, অবচয়ের ক্ষেত্রে একটা কথাই বলি, সরলরৈখিক ইম্পর্টেন্ট, বা সরলরৈখিক থেকে আসবে না, আসলে তোমার জন্য খুবই গুড লাভ। ক্রমণা সমান ইম্পর্টেন্ট, আর উৎপাদন একক ইম্পর্টেন্ট, মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট। উৎপাদন একটা আছে, আরেকটা আছে সরলরৈখিক ক্রমণা সমান উৎপাদন, আরেকটা একক প্রতীক কি যেন একটা আছে, হ্যাঁ এইগুলো ইম্পর্টেন্ট। ক্রমরা সমানটা বেশি প্র্যাকটিস করবা তোমরা, ক্রমরা সমানটা বেশি প্র্যাকটিস করবো, বাকিগুলো সূত্র মনে রাখবা। ক্রমরা সমান কেন বেশি প্র্যাকটিসের কথা বলছে জানো, কারণ ক্রমরা সমানটা তোমার ক্যালকুলেটর ব্যবহার করা অভ্যস্ত হবা না, এবং আমি যেভাবে করাইছি এইভাবে সবচেয়ে ইফেক্টিভলি। তুমি যদি পরীক্ষা লেগে সূত্র ভুলা যাও, আমি যে ম্যানুয়ালি পদ্ধতি করাইছি তুমি সেটা করতে পারবা। অ্যাকাউন্টিংয়ে কখনোই ভাই সূত্র মুখস্থ রাখবা না, কিছু স্পেসিফিক জায়গা বাদে, কারণ তুমি পরীক্ষা লেগে ভুলবা ফর শিওর। ঢাকা ভার্সিটি তুমি এইচএসসি হলে গেলে ভুলে যেতা, আর এখানে তুমি ঢাকা ভার্সিটি, জগন্নাথ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ট্রাই করতেছো, এখানে তুমি পরীক্ষা হলে গেলে শিওর শর্ট ভুলবা। সো এই জন্য তুমি চেষ্টা করবা ভাইয়া ম্যানুয়ালি একটু চেষ্টা করে রাখতে, যাতে এটা তোমার বেশি প্যারা না হয়। শেয়ার ইস্যু থেকে আমি দাগাই নেই, দরকার নয় তেমন বেশি। ব্যবস্থাপককে দাগাই না, অত্যন্ত দাগাই নেই, এগুলো দরকার নেই, যেটা দরকার নেই সে আমি দাগাই নেই। সো এখন আমি তোমাকে টপিক অ্যানালাইসিসের পাশে সাব টপিকস অ্যানালাইসিস করে দিচ্ছি, এর বাইরে আসলে তোমাকে কিছু আমার বলার নাই। এখন কি কারো এই যা টপিক পড়াইছি, টপিকের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো, নাহলে আমি তোমাদেরকে সবচেয়ে অ্যাওয়েটেড, তোমাদের সবচেয়ে বেশি কিউরিয়াস জিনিস, ভাই আমাদের এক্সাম হলে প্রশ্ন প্যাটার্ন কীভাবে হবে, বা আমাকে এক্সাম হলে আমাকে যেই খাতাটা দেওয়া হবে ওএমআর শিট হোক বা সিকিউর জন্য হোক, আমি সেটা কি করব, এগুলো নিয়ে একটু আমি কথা বলবো তোমাদের, এগুলো ইম্পর্টেন্ট। এবং ওইটা আমি দেখাবো, এবং মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে আমি সিকিউ খাতা দেখাবো, একদম লাইভ খাতা। এগুলো যেমন অন্যান্য কি হয়, যেরকম তোমার অন্যান্য প্ল্যাটফর্ম তোমাকে ডেমো দেখাইতেছে, আমি ডেমো না, এটা ঢাকা ভার্সিটির লাইভ খাতা, 19-20 সেশনের পরীক্ষার সময় এই খাতা ইউজ করা হয়েছে, এই লাইভ খাতা তোমাকে দেখাইতেছি, এগুলো কোনো ডেমো খাতা না, ঠিক আছে? সো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করো। ভাইয়া সমচ্ছেদ নিরাপত্তা প্রান্ত পড়তে পারো, সমচ্ছেদ বিন্দু, এগুলো তো ফাইন্যান্সের টপিক, অ্যাকাউন্টিংয়ে জাস্ট আমাদের দেখা যায় এগুলো আসে, তুমি ফাইন্যান্সের যখন পড়বো তখন এটা কভার হয়ে যায়। আমি চা দিও। 10 টাকা দিলে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আমাকে নির্দ্বিধায়।
এইচএসসি সাতাশ ব্যাচ কেউ আছে? ওয়াও, ওয়াও, নাম বলে ঢাকা ভার্সিটি। তুমি একটা কাজ করো ভাইয়া, হ্যাঁ, তুমি অক্সফোর্ডে চলে যাও। ইউ আর মেড ফর অক্সফোর্ড, নট ঢাকা ইউনিভার্সিটি। তুমি আমাকে এই সময় এসে বলতেছো ভাই না পড়ে কোনোভাবে চুরি যেহেতু করবাই, তোমার যেহেতু চুরি করার নিয়ত, নকল করার নিয়ত, তুমি অক্সফোর্ডে যাও, তুমি ঢাকা ভার্সিটির দিকে কেন নজর দিচ্ছ? পুর চয়েস। মুনাফা হারটা হয়ে আসলে কি ম্যাথ দিয়ে দেয়, হ্যাঁ। সো ম্যাথ দিয়ে দিলে তোমাকে রিটেনে দিয়ে দিল, তুমি তো প্যারা খেয়ে যাবে তখন রিটেন দিয়ে দিলে। শাহির, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। না, কানাডা আমার পছন্দ না। আচ্ছা, সো এইবার আমি তোমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলি, হ্যাঁ। তোমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি লাস্টে তোমাদেরকে আমি একটু দেখাই তোমাদের জন্য কিসের আয়োজন রয়েছে আমার। এই দেখো, তোমাদেরকে আমি এভাবে প্রশ্ন দেখাই দিব আজকে, তোমরা কীভাবে পরীক্ষা দিবা। সো তোমাদেরকে আমি একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলি। ভাইয়া তোমার টাইম থাকবে হচ্ছে, শুনো, আমাদের ইউজুয়ালি ঢাকা ভার্সিটির ক্ষেত্রে রিটেন এমসিকিউ বোথ মিলায় বলছি। আচ্ছা, আমাদের দেখা যেতেছে যে ঢাকা ভার্সিটির ক্ষেত্রে আমাদের 90 মিনিট সময় থাকে। 90 মিনিট সময় থাকা মানে হচ্ছে 45 মিনিটস তুমি এমসিকিউর জন্য পাচ্ছ, 45 মিনিটস তুমি রিটেনের জন্য পাচ্ছ। এই যে লেভেলের প্রশ্ন আসে, এই লেভেলের প্রশ্ন যদি তোমাকে বাসায় বসে দেওয়া হইতো ভাইয়া, তুমি রিল্যাক্সে পাস করতা, তুমি ফার্স্ট হইতে ঢাকা ভার্সিটিতে গিয়া। কিন্তু সমস্যা হচ্ছে দ্য টাইম ম্যানেজমেন্ট ইন দ্য এক্সাম হল। তোমার এক্সাম হলের টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করতে হবে ভাইয়া, আমি তোমাদেরকে যদি একটু রাফলি একটা জিনিস দেখাই। তোমার মনে করো এমসিকিউর জন্য 45 মিনিট সময় থাকবে এবং তোমার রিটেনের জন্য, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, এবং রিটেনের জন্য তোমার 45 মিনিটস সময় থাকবে। সো এই 45 মিনিটসের বিপরীতে তোমাকে অ্যান্সার করতে হবে 60 নম্বর, আর এই 45 মিনিটসের বিপরীতে তোমাকে অ্যান্সার করতে হবে 40 নম্বর। এবার আমি একটু ডিটেলস একটা কথা তোমাদের আসি ভাইয়া। আমাদের টোটাল 5টা সাবজেক্টের পরীক্ষা হয়, ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং, বোম বা আমরা যেটাকে ম্যানেজমেন্ট বলি, এরপর হচ্ছে মার্কেটিং অথবা ফিন্যান্স। প্রত্যেকটায় 12টা করে এমসিকিউ থাকে, 1 নম্বর 12, এরকম সবগুলায় 12 নাম্বার থাকে আমার কাছে, ঠিক আছে। প্রত্যেকটা 1 নম্বর করে 12টা এমসিকিউ থাকে, আমার টোটাল 12 নাম্বার সেই সাবজেক্ট ভিত্তিক। সো এভাবে আমি যদি সবগুলো দেখি 12 12 12 12 12, তাহলে আমার ইন টোটাল আসছে এখানে 60 নম্বর। এই 60 নম্বরের মধ্যে আমার এই 45 মিনিটসের মধ্যে শেষ করতে হবে। কয় মিনিটের মধ্যে শেষ করতে হবে? আমাকে 45 মিনিটসের মধ্যে শেষ করতে হবে 60। তো আমি যদি একটু রাফলি বলি যে ভাইয়া তাহলে তুমি প্রায় 1 মিনিট 7 সেকেন্ড সময় পাচ্ছ পার এমসিকিউতে, 1 মিনিট 7 বা 8 সেকেন্ড এরকম, তুমি যদি রাফলি বিবেচনা করো। এখন ভাই আমাকে একটা জিনিস চিন্তা করো, তাহলে যদি আমি প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মিনিট 7 সেকেন্ড করে সময় পাও, তাহলে আমি তোমাকে বলতে পারি না ভাইয়া যে তুমি 12টা এমসিকিউর জন্য 12 মিনিট করে সময় পাবা? না। সো আমার ইস্যু যেটা হইতেছে ভাইয়া, তোমার মেইন ফোকাস থাকতে হবে যে ভাইয়া আমার ইংলিশে, আমার অ্যাকাউন্টিংয়ে আমার বেশি সময় লাগবেই। এখন অনেকেই বলতে পারেন ভাইয়া ইংলিশে কেন বেশি সময় লাগবে? ভাই ইংলিশে বেশি সময় লাগার অন্যতম বড় রিজন হচ্ছে ভাইয়া ইংলিশে তোমার 5 নাম্বার পাইতে হবে। এই 5 নাম্বার পাস, তোমাকে যদি 5 কোনোভাবেই না পাও, তোমার শিওর শর্ট ফেল। আমরা অনেক স্টুডেন্ট দেখছি যে ভাইয়া এইগুলা সব জায়গায় ভালো করছে, সে ইংলিশে 5 তুলতে পারে নাই। তুমি একটু দেখো 5 তোলাটা কোনো মহাসাধ্য বিষয় না। 6টা তুমি অ্যান্সার করছো ইংলিশে 12টার মধ্যে, এই 6টা থেকে তুমি 5টা সঠিক করছো, 5টা রাইট, তোমার হয়েছে একটা ভুল। তাহলে 5টা রাইট, একটা ভুল হয়েছে তোমার। তাহলে ভাইয়া তুমি চিন্তা করো 5টা রাইটের জন্য তুমি 5 নাম্বার পাবা, আর এই একটা যে রং করছো
এই রঙের জন্য তো এই 5 থেকে 0.25 করে কাটা যাবে, তাহলে হচ্ছে তুমি 4.75 পাইছো, তার মানে তুমি ফেল। সো তুমি যখন ইংলিশে দাগাবা একটু এমনভাবে চিন্তা করে দাগাইতে হবে তোমার, যদি তুমি কোনোভাবেই এই 5-এর নিচে না নামো। তুমি মনে করো তুমি শিওর শর্ট হয়ে দাগাবা, তুমি যদি মনে করো 8টা শিওর হও, 12টা থেকে কয়টা 8টা শিওর, তাহলে তুমি 8 থেকে তুমি কয়টা এমসিকিউ বাদ দিলে 5-এ গিয়ে ঠেকবা। মনে করো তুমি 8টা দাগাইলে এখানে 3 নাম্বার, তুমি 8টা যদি পারো শিওর শর্ট, তাহলে তুমি বাকি 4টা আরামসে দাগাইতে পারবা। 4টা ভুল হলে 1 নাম্বার কাটা। তাহলে তুমি যদি 8টা শিওর শট পেয়ে তুমি 8টা শিওর শট পারলা, এখান থেকে 4টা ভুল করে তোমার 1 নাম্বার কাটা গেল 0.25 করে, তুমি 7 পাবা স্টিল। তুমি যদি 7টা শিওর হও তাহলে তুমি স্টিল একটা ভুল করার রিস্ক নিতে পারবা, আমি আশা করি। 7টা সঠিক হইলে তুমি ভুল করতেছো কয়টা 5টা, তাহলে 1.25 করে কাটা যাবে 1.25, তাহলে 7 থেকে 1.25 গেলে হইতেছে 6, 5.75 তুমি পারবা। তার মানে হচ্ছে তুমি যদি 7টা শিওর শট দাগাও বা 8টা শিওর শট দাগাও, তুমি বাকিগুলা নির্দ্বিধায় রিল্যাক্সে দাগাইতে পারবা, তো এখানে তোমার নাম্বার কাটা যাবে না। কিন্তু ভাই তুমি যদি 6টা শিওর হও, তুমি এখানে রিস্ক নেওয়ার কোনো জায়গাই নেই, কারণ তুমি যদি 6টা শিওর হও, তুমি যদি আরেকটা নিতে যাও, ওইটা যদি ভুলা যায় তুমি নেগেটিভ মার্কিংয়ে নেমা যাওয়া নিচে। সো ইংলিশের ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি টাইম রাখতে হবে, এমসিকিউর ক্ষেত্রে ইংলিশে অ্যাকাউন্টিংয়ে সবচেয়ে বেশি টাইম রাখতে হবে, এটার কোনো অপশন নাই। সো আমি ইংলিশে সবচেয়ে বেশি টাইম রাখবো। এখন বাংলায় আসি, বাংলায় ভাই আমি জানি না বাংলায় তোমরা কি করো, বাংলায় মনে করো মোটামুটি তোমার 4-5 মিনিটের মধ্যে শেষ হবে। অ্যাকাউন্টিংটা পরে আসতেছি, তুমি ম্যানেজমেন্ট চিন্তা করো ভাইয়া, তুমি ম্যানেজমেন্টে তুমি তো আমি হিসাবে যদি বলি ম্যানেজমেন্ট তোমার 2 থেকে 3 মিনিট লাগার কথা ফুল 12টা এমসিকিউ দাগানোর জন্য, বেশি তো সময় লাগে না ভাই। তুমি ম্যানেজমেন্ট থিওরিটিক্যাল সাবজেক্ট, তুমি পড়বা যে আধুনিক ব্যবস্থাপনা জনককে, কিংবা তুমি পড়বা যে এক মালিকানার ব্যবসায় দায় কিরকম, অসীম, শেষ, টাস করে তুমি গোল চিহ্ন দিয়ে এসে পড়বা। তোমার তো এখানে টাইম না প্যারা হইতেছে না। আমার অ্যাডমিশনে মেইন কনসার্নটা কোথায়, টাইম নিয়ে ভাইয়া, টাইমের কোন জায়গাটায়। সো তুমি যদি ইংলিশেও 5 মিনিট সময় লাগাও, তুমি যদি ম্যানেজমেন্টে 5 মিনিট সময় লাগাও, তাহলে এটা কি হইলো, এটা কি জাস্টিস না। সো তোমাকে এইটা বুঝতে হবে যে প্রায়োরিটিটা সিলেক্ট করতে হবে। তুমি মনে করো তুমি এখানে ম্যানেজমেন্টে 12টা প্রশ্ন লাগাইলা, 12টা প্রশ্ন তোমার ম্যাক্সিমাম আমি ধরলাম, আচ্ছা যাও তোমার জন্য বেশি ধরলাম, মনে করো 5 মিনিট সময় লাগলো। ফাইন্যান্স আর মার্কেটিংয়ে আমি ধরলাম তোমার 5 মিনিট, 5 10 মিনিট চলে গেল। আউট অফ 45 মিনিট তোমার 10 মিনিট নাই, আছে কয় মিনিট, 35 মিনিট আছে। 35 মিনিটসের মধ্যে তুমি মনে করো ইংলিশের জন্য আমি ধরলাম তুমি 10 মিনিট সময় রাখলা, তাহলে 35 থেকে 10 গেলে থাকে 25 মিনিট। 25 মিনিটের মধ্যে তোমার বাংলা এবং অ্যাকাউন্টিং দাগাইতে হবে। বাংলা আমি ধরলাম 5 মিনিট, তাহলে থাকে 20 মিনিট। ভাই এখানে তো 15 মিনিট লাগবে, 5 মিনিট রিভিশন দিতে পারবো আরো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, তোমার বেল বাজার পর তোমার যে খাতা ফর্ম ফিল আপ করবা, তুমি যে খাতা ফিল আপ করবা, গোল্লা ভরাট করবা, রোল টোল লিখবা, সব কিন্তু 45 মিনিটের মধ্যে ইনক্লুড। খাতা কিন্তু আগে দিবে না, এটা মাথায় সেট করো, সব কিছু 45 মিনিটের মধ্যে ইনক্লুড। তো তুমি আলটিমেটলি এবার তোমার কাছে সিগনেচারে খাতা আসবে, তুমি 45 মিনিট পাবা না। আমি তোমাদেরকে আরেকটু ব্যাখ্যাভাবে বুঝাই। তোমার মনে করো এমসিকিউর ক্ষেত্রে সময় দেওয়া আছে 45 মিনিট, তুমি 5 মিনিট আগেই বাদ দেওয়া 40 মিনিটে পরীক্ষা দিতে, এটা ধরে নাও। কারণ হইতেছে ভাইয়া তোমার 5 মিনিট সময় যাবে হচ্ছে গোল্লা ভরাটে, তোমার নাম লিখতে, তোমার রোল নাম্বার ফিল আপ করতে। 5 মিনিট সময় যাবে তোমার হচ্ছে তো সারা যখন আসবে অ্যাটেন্ডেন্স খাতা নিতে, তখন তোমার 5 মিনিট সময় চলে ওইখানে সময় যাবে। তো সব মিলে তোমার 5 মিনিট সময় এমনিতে যাবো ভাইয়া, তুমি আলটিমেটলি সময় পাবো এমসিকিউর জন্য 40 মিনিট। সো তুমি যদি আমি ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অথবা ফাইন্যান্স, তুমি যদি সবগুলো বিচার করো ভাইয়া, তাহলে আমাকে একটু বলো, তুমি মনে করো ম্যানেজমেন্ট 5 মিনিটে লাগাইলা, 5 মিনিট যথেষ্ট, 5 থেকে 5 মিনিটই। ফাইন্যান্স আর মার্কেটিং 5 থেকে 7 মিনিট ধরলাম, একটু বাড়ায় ধরলাম। তুমি মনে করো এখানে 5 10 মিনিট চলে গেল, 40 মিনিট থেকে তোমার অলরেডি 10 মিনিট নাই, 40 মিনিট থেকে অলরেডি 10 মিনিট নাই, আছে কত 30 মিনিটস। তোমার ইংলিশের জন্য ভাইয়া 10 মিনিট ধরে রাখতে হবে, তাহলে এখানে আরো 10 মিনিট নাই, আছে কত 20 মিনিট। অ্যাকাউন্টিংয়ে তোমার 10 থেকে 15 মিনিট ধরে রাখতে হবে, অ্যাকাউন্টিংয়ে ইউ উইল গেট টাইম, তোমার সময় লাগবে। সো এখানে আরো তোমার 10 মিনিট চলে গেল। তোমার বাংলার জন্য থাকবে 10 মিনিট, বাংলা লাগবে আরো 5 থেকে 7 মিনিট লাগবে তোমার। সো তুমি যদি গড়ে হিসাব করো তোমার কাছে সময় থাকবে আরো। এখন অনেকেই বলতে পারো ভাইয়া ম্যানেজমেন্টে 5 মিনিটে বেশি লাগতে পারে। সো এখানে তোমার আরো কয় মিনিট বাঁচতেছে, এখানে 5 মিনিট, তাহলে 10 থেকে 5 বাদ দাও, থাকে কত 5 মিনিট। তাহলে এই 5 মিনিট তোমাকে এখানে যোগ করো, 1 মিনিট যোগ করো,
এখানে তুমি 1 মিনিট যোগ করো, এখানে 1 মিনিট যোগ করো, সমস্যা নাই তো। কিন্তু তোমাকে এইভাবে রাস করে চিন্তা করে যেতে হবে, ভাই আমি ইংলিশে বেশি নিব না, আমি বাংলায় তো বেশি টাইম নিব না। তোমার মনে হয় কি আমি তোমাকে ডিজিটাল ক্লক কি ফাও দিছি, গল্প শোনানোর জন্য দিছি ডিজিটাল ক্লক? না, এই ডিজিটাল ক্লক দিছি হচ্ছে ভাইয়া তোমাকে এরকম ডিজিটাল ক্লক দেওয়া থাকবে পরীক্ষার হলে, তুমি ইঞ্চ বাই ইঞ্চ প্রতি সেকেন্ড মাইপা যাতে পরীক্ষা দিতে পারো। বারবার বলতেছি, তুমি যত টপিক পড়াইলাম, যত টপিক অ্যানালাইসিস করছি, যত চ্যাপ্টার অ্যানালাইসিস করছি, কোনো কাজে লাগবে না তুমি যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করতে না পারো। তুমি যদি টাইম ম্যানেজমেন্টে ভুল করে ফেলো, টাইম ম্যানেজমেন্ট তোমার যদি স্লিপ করে যায়, তুমি কোনোভাবে ঢাকা ভার্সিটি চান্স পাবো না। নিতান্ত বাস্তব কথা ভাইয়া। সো টাইম ম্যানেজমেন্টকে তোমার আরো পারদর্শী হইতে হবে দিন শেষে, ঠিক আছে? আর রিটেন ভাইয়া, রিটেন ইজ অল অ্যাবাউট অফ তুমি কেমন লিখতেছো। বারবার একটা কথা বলি, রিটেনে এক্সেস কিছু লিখবা না, যতটুকু বলছো ততটুকু। অনেকে আমাকে জিজ্ঞাসা করে ভাই রিটেনে অ্যাকাউন্টিং কেমনে লিখবো, ছক করবো, কোনো দরকার নেই। রিটেনে ছক করার মতো কিছু আসবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রিটেনে তুমি একটা ফাটকো একটা অ্যান্সার দিয়ে দিবা না। রিটেনে তুমি যদি মনে করো ভাই জিনিসটা ক্যালকুলেশন করা দরকার, ক্যালকুলেশনটা দেখায়া তুমি অ্যান্সারটা লিখবা, এবং রিটেনে কীরকম জায়গা থাকবে সব তো বলে দিচ্ছি তোমাকে আমি এখন। সো তুমি এই টাইম ম্যানেজমেন্টটা একটু ভালো মতো করে করবা ভাইয়া, যদি টাইম ম্যানেজমেন্টে তোমার কোনো ধরনের ভুল ত্রুটি না হয়। প্রত্যেকটা ইঞ্চ বাই ইঞ্চ, যে ইংলিশের জন্য কত মিনিট, বাংলার জন্য কত মিনিট, ইঞ্চ বাই ইঞ্চ আমি তোমাকে দেখাই দিচ্ছি। এর বাইরে আসলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলার নাই। এটা ম্যানেজ করলে ভাইয়া, টাইমটা যদি ম্যানেজ করো, ঢাকা ভার্সিটি শিওর শট ইনশাল্লাহ। তো এইটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? ইট ইজ অলওয়েজ মি ভার্সেস মি হিমেল, ইটস ট্রু। Dhaka Varsity is always me versus me. So বলো, এটুকু বুঝতে কোনো সমস্যা আছে? হালকা করে মরে গেলাম। ভাইয়া কেউ পড়ে গেলাম মানে ডাক দিও, হসপিটালে যেমন, এটা বাস্তব কথা ভাইয়া, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। সো এই টাইম ম্যানেজমেন্টে আমি আশা করি কেউ হেরফের করবো না, আমি তোমাকে ডিটেলস বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এবার হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমাদের আজকের আজানটা শেষ হোক। হ্যাঁ, মরিও না ভাইয়া, মরিও না তোমরা কেউ, আজানটা শেষ হোক। আমরা আবার ক্লাসে জয়েন করবো। আমি আসি, এখন আমাদের মেইন জিনিসই বাকি আছে, কিন্তু ম্যাথ করে দেওয়া লাগবে। রিটেনে ম্যাথ করেই দেওয়া লাগবে। ওকে ভাইয়া, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাইন্ড সেট আপ, একটা টপিক, যেটা আমরা কেউ কিন্তু কোনো গুরুত্ব দিয়ে বলি না বা করি না। তার রিজন হচ্ছে যে ভাইয়া ওকে তুমি তো পড়ছোই, তুমি তো জানোই, আর তো দরকার নাই, আর পড়ছো অনেক কিছু পড়ে আসছো, খালি গিয়ে পরীক্ষায় ঢেলা দিবা, সব চান্স পেয়ে যাবা। সেলফ কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেলফ কন্ট্রোলে আমি আমার অ্যাডমিশন লাইফে একটা ছোট জার্নির ঘটনা বলি, শুনো। আমার সময় আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার পরীক্ষা দিয়েছিলাম
সেটা হচ্ছে ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং, বোম অ্যান্ড ফাইন্যান্স। আমার মার্কেটিং ছিল না। সো ফাইন্যান্সে আমি সব ম্যাথ করে গেছিলাম ফার্স্ট পেপার থেকে সব ম্যাথ করে গেছিলাম। আমি সেকেন্ড পেপার আমি ধরিই নেই, অর্থাৎ বিমা ব্যাংকিং আমি টাচই করি নাই। আমি মনে করছি আচ্ছা ঠিক আছে বিমা ব্যাংকিং হবে কোনো রকম, আমি ব্যাংকিং তো পারি, বিমাটাও আমি কোনো রকম দাগাই দিই, বিমা থেকে 1-2টা প্রশ্ন আসবে, আমার সেটা কনসার্ন না। আমার ম্যাথ নিয়ে কনসার্ন ছিল, ক্যালকুলেটর ছাড়া। আমি ফাইন্যান্সের ফার্স্ট পেপার থেকে ম্যাথ করে নিছি, সবাই মনোযোগ দিয়ে শুনো। কিন্তু হতাশাজনকভাবে হোক দুর্ভাগ্যজনকভাবে হোক ম্যাক্সিমাম প্রশ্ন আসছে সেকেন্ড পেপার থেকে, ম্যাক্সিমাম কোশ্চেন আসছিল সেকেন্ড পেপার থেকে। মানে আমি যখন প্রশ্নটা খুলছি ভাইয়া বিশ্বাস করো, সব দেখলাম বিমা থেকে প্রশ্ন, নো বিমা টো বিমা, ব্যাংকিং থেকে প্রশ্ন, ফার্স্ট পেপার থেকে 3টা প্রশ্ন আসছে। আমি যখন ফাইন্যান্সটা দাগাইলাম ভাইয়া বিশ্বাস করবা কিনা জানি না, আমি দেখলাম যে আমার ফাইন্যান্সে 5টা হয়েছে, মানে 5টা আমি বা 4টা আমি শিওর হয়ে দাগাইতে পারছি, আমি বাকি একটাও শিওর না, পারি না। শিওর তো হওয়ার দূরের কথা, মানুষ শিওর কখন হয় যখন 2টা অপশন থেকে একটা কনফিউজ থাকে, পারি তো না আমি অ্যান্সার। আমি তখন এত প্যানিকে পড়ে গেছিলাম যে ভাইয়া আমি কি করব এখন, আমার তো এখন মানে খেলা শেষ, আমার লিটারালি খেলা শেষ এই জায়গাটায়। মানে আমার এখানে কোনো চান্সই নাই আর আউট হওয়ার। কারণ ভাইয়া আমি ইংলিশে মোটামুটি আমার মনে আছে আমি ইংলিশে 10টা দাগাইছিলাম, 10টাই হয়েছে। আমি বাংলায় মনে হয় 5টা বা 6টা দাগাইছিলাম, আমার এখানে কম নাম্বার ছিল, বাংলায় কম পারি। অ্যাকাউন্টিংয়ে 12টা দাগাইছিলাম, ম্যানেজমেন্টে 12টা। আমার হিসাবটা হয়েছে যে ভাইয়া আমি মনে করো অ্যাকাউন্টিংয়ে 12টা থেকে 10টা পারবো, 10টা আসবে, ম্যানেজমেন্টে 10, 20, এখানে মনে করো 5টা, 25, এটা 10টা শিওর ছিল 35। এখানে যদি আমি 10 না পাই, 45 না উঠাইতে পারি, আমার তো প্যারা হয়ে যাব। আমি তো মানে 40 পে কোনোভাবেই টিকতে পারবো না, তাও আবার রিটার্ন ছিল আমাদের। আমি এত প্যারা খাইছি তখন, আমি তখন একটা জিনিস চিন্তা করলাম যে কি করা যেতে পারে। সো দ্য মেইন তো আমার মাথায় আসছে ডোন্ট প্যানিক। ইটস ছোট একটা ওয়ার্ড, ছোট একটা জিনিস, বাট ইম্প্যাক্ট অনেক। ডোন্ট প্যানিক। তুমি যদি মনে করো তুমি এমসিকিউ পারতেছো না, তোমার যদি কোনো কারণে মনে হয় যে আমি ম্যানেজমেন্টের 5টার বেশি পারতাছি না, দরকার নাই, ইনস্ট্যান্ট মাথায় প্রেশার দিবা না। মাথায় যখন তুমি প্রেশার দিবা তখন দেখবে এটা কি জানো, তুমি কোনোভাবেই আর বাকিগুলো পারবা না, তুমি কোনোভাবেই পারবা না, তুমি চিন্তাও করতে পারবা না। তুমি প্যানিকে অন্যান্য সাবজেক্টে যেগুলো পারতা তুমি সেটাও পারবা না দিন শেষে। সো অ্যাডমিশনের ক্ষেত্রে হয়ে প্যানিক হওয়া যাবে না। তোমাদের জন্য একটা সলিউশন দেই, যেগুলো পারবা সেইটা আগে করবা। তুমি মনে করো ভাইয়া ম্যানেজমেন্ট পারো ভালো, তুমি ম্যানেজমেন্ট সবার আগে দাগাবা, ম্যানেজমেন্ট পর তুমি ইংলিশ দাগাবা। আমি যে সিকোয়েন্সে দাগাইছিলাম ম্যানেজমেন্ট পর ইংলিশ দাগাবা। ম্যানেজমেন্ট ভাইয়া সবাই কম বেশি পারে। সো ম্যানেজমেন্টে তুমি যখন সব পারবা তোমার এমন কনফিডেন্স বিল্ড আপ হবে, ইংলিশে তুমি যেটা পারবা না তুমি সেটাও গিয়ে পারবা। মানে তুমি যেটা পড়ো না জীবনে, তোমার গাট সেন্স দিয়া তুমি সেটা রাইট অ্যান্সার দাগাই দিয়ে আসতে পারবা। দিস ইজ কল কনফিডেন্স। এইটা হচ্ছে কনফিডেন্সের মেইন জিনিস, যে ভাই কনফিডেন্স যখন তোমার একবার বুস্ট হয়ে যাবো, তোমার সেলফ কনসিয়াস মাইন্ডটা এত ডেভেলপ হয়ে যায়, তুমি যে জিনিস পারার কথা না তুমি সেই জিনিস পেয়ে আসবা। ইংলিশের পর দাগাবা হচ্ছে ফাইন্যান্স অথবা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা মার্কেটিং, এরপর দাগাবা অ্যাকাউন্টিং। আমি ইউজুয়ালি ম্যানেজমেন্ট ফার্স্টে দাগাইছিলাম, সেকেন্ড ইংলিশ, থার্ড অ্যাকাউন্টিং দাগাইছিলাম, ফোর্থ থেকে দাগাইছিলাম, 5 বাংলা দাগাইছিলাম, 5 নম্বর লাস্ট বাংলা দাগাইছিলাম। সো এই সিকোয়েন্স একটু মেনটেন করবো ভাইয়া। তুমি তোমাদেরটা ভালো জানো, বাট আমি অলওয়েজ প্রেফার করি ভাই ম্যানেজমেন্টে দাগানোর, অলওয়েজ প্রেফার। ম্যানেজমেন্ট সবাই পারে ঘুরে ফিরা। সো এইটা পারার পর যখন তোমার কনফিডেন্সটা বিল্ড আপ হয়ে যাবো, তখন তোমার এই ছালা আমার কে আটকায় আর, বাস্তব কথা। সো এই কথাটা মনে রাখবো ভাইয়া, সেলফ কন্ট্রোল ইম্পর্টেন্ট এবং ডোন্ট বি প্যানিক। আমি প্যানিক হইনি তখন আমার পরীক্ষার সময়, আমি রিল্যাক্স থাকছি আমার মতে। আমি তখন মনে হয় ফাইন্যান্সে আমি রিল্যাক্স থাইকাও আমি মনে হয় 4টা আন্দাজে দাগাই দিয়েছি, 4টার মধ্যে আমার একটা ভুল গেছে। মানে আমি নিজে 4টা পারছি, আরো 4টা দাগাইছি, ওইখানে আমার একটা ভুল গেছে। 4টা 5টা দাগাইছিলাম, একটা ভুল গেছে, এরকম কিছু একটা আছে, বাট হয়েছে বাকিগুলা। তো দিস ইজ কল কনফিডেন্স। সো প্যানিক হওয়া যাবে না। তুমি যদি মনে করো ভাই আমার হাতে স্টিল 1 মিনিট সময় আছে বা আমার হাতে 5 মিনিট সময় আছে, আমার 20টা এমসিকিউ বাকি, কোনো প্যারা নাই। তুই যদি রিল্যাক্স থাকোস, তুই যদি প্যানিক না নেস, তুই 20টা এমসিকিউ দাগাই আসতে পারবি 5 মিনিটে। তুই যদি প্যানিক হয়ে যাস যে ভাই আমি কি করব, আমার কাছে 20টা এমসিকিউ, তুই প্যানিক হয়ে তো আরও পারবি না।
তুই মানে তোর যদি কমন সেন্স আমি নর্মালি চিন্তা করি যে তুই নর্মালি পারবি না, তুই প্যানিকে পারবি না, তুই প্যানিক কেন হচ্ছিস? প্যানিক, অনেকে প্যানিক অ্যাটাক হয়, আই নো। এই প্যানিক অ্যাটাক কোনোভাবেই হওয়া যাবে না ইউনিভার্সিটিতে। যাই হোক, রিল্যাক্স, নাই চান্স নাই, রিল্যাক্স, মানে একটা ড্যাম কেয়ার ভাব থাকতে হবে। প্যানিক কোনোভাবেই হওয়া যাবে না, কোনোভাবেই নিজের কনফিডেন্সটাকে ডাউন করা যাবে না। সো এইটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট আজকের ক্লাসে আমি মনে করি তোমাদের জন্য লার্নিং। যদি মনে করো যে ভাই পারবা না, খাতা মতো এখানে ফালাই দেওয়া, 5 মিনিট রিল্যাক্স করবা, কিন্তু ওই 5 মিনিট রিল্যাক্সে তোমার বাকি 10 মিনিট তুমি ফ্লুয়েন্টলি কাজ করতে পারবা। দিস ইজ কল হচ্ছে কনফিডেন্স, দিস ইজ কল হচ্ছে তোমার রিল্যাক্সেশনের। সো ডোন্ট বি প্যানিক, নিজের মধ্যে একটা সেলফ কন্ট্রোল রাখার অলওয়েজ চেষ্টা করবা, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখো ভাইয়া, ইনশাল্লাহ পরীক্ষা তোমাকে কেউ খারাপ করাইতে পারবে না। ঠিক আছে? ওকে, এইবার তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভাইয়া এক্সাম হল অ্যানালাইসিস। সো এক্সাম হল অ্যানালাইসিসে সবার আগে আমি কথায় আসি যে ভাইয়া আমার এমসিকিউর জন্য ওএমআর শিটটা কেমন হবে, এটা আমি একটু কথায় আসি। এমসিকিউর জন্য ওএমআর শিটটা কেমন হবে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনের অরিজিনাল খাতা। এটা কিন্তু কোনো ডেমো খাতা না। অনেকে জায়গায় তোমরা দেখো ডেমো খাতা দেখায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ডেমো খাতা, এটা অরিজিনাল খাতা, ঠিক আছে? যেই থ্রুতেই পাইছি বা যেই পাইছি, এটা হচ্ছে অরিজিনাল খাতা। সো এই খাতাটা যদি তোমরা দেখো, গ ইউনিট লেখা আছে ফার্স্ট ইয়ার বিবিআই এক্সামিনেশন 19-20 সেশন, দেখছো? সো এইখানে তোমাদের কয়েকটা জিনিস বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এই পুরা এটা পড়াটাও একটা পরীক্ষা হলের মধ্যে পড়ে, এই পুরো ওএমআর শিটটাকে পড়বা। এখানে সবার আগে এই জায়গাটা ধরবাই না, এই জায়গাটা ইনভিজিলেটর বা তোমাদের পরীক্ষক দেখবে। তোমার কাজ হবে এইটা লেখা, এইটা লেখা, এইটা লেখা। সো ক্যান্ডিডেট নেম তুমি লিখবা, মনে করো আমি লিখলাম আরিফুল ইসলাম, সো আমি এখানে আরিফুল ইসলাম সবগুলো ক্যাপিটাল লেটারে লিখছি। সো রিমেম্বার, তোমার এইখানে 3 জন যাই নাম লিখো, অল ক্যাপিটাল লেটারে লিখবা, ঠিক আছে? কোনো কিছু এখানে স্মল লেটারে লিখবা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো কিছু স্মল লেটার আসবে না, ফার্স্টেও না, মাঝখানে না, লাস্টেও না। সব জায়গায় ক্যাপিটাল লেটার লিখতে হবে, সব জায়গায় তোমার ব্লক লেটারে লিখতে হবে, ঠিক আছে? কোনো জায়গায় এই ছোটোখাটো জিনিস করে লেখা যাবে না। সো আমরা ইউজুয়ালি কি করি, নিজের নামের পর বাপের নাম লিখি এবং মায়ের নাম লিখি, আমরা তো এটাতে ইউজ টু। ঢাকা ভার্সিটিতে কিন্তু নিজের নামের পর একটু লক্ষ্য করবা, মায়ের নাম জানতে চেয়েছে। সো অনেকে আমি মানুষের খাতা দেখছি যে ভুলে এনে বাপের নাম লিখে দিয়েছে, পর আবার চেঞ্জ করতে গেছে, তার এরকম অনেক স্টুডেন্ট আমার হয়েছে। সো একটু ভালো মতো পড়বা, ক্যান্ডিডেট নেম তোমার নাম লিখবা, মার নাম লিখবা সব ক্যাপিটাল লেটারে, এরপর বাপের নাম লিখবা সব ক্যাপিটাল লেটারের, সব ক্যাপিটাল লেটার, এভরিথিং সমস্ত কিছু ক্যাপিটাল লেটার। এবং তোমাকে সেট পূরণ করতে হবে, তুমি কি এ সেটে পরীক্ষা দিচ্ছ নাকি বি সেটে। এটা তুমি যখন অ্যান্সার শিট পাবা, তুমি যখন প্রশ্নপত্র পাবা, তখন তুমি দেখবা। এবং সবার আগে তুমি সেটটা ফিল আপ করবা, এভাবে তুমি সবার আগে সেট ফিল আপ করবা। সেট ফিল আপ করার পর তোমার রোল নাম্বার, তোমার সিরিয়াল নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বার লিখবা। এখানে তুমি রোল নাম্বার থাকবে, এখানে তুমি রোল নাম্বার লিখবা। ওভাবে সব কিছু তুমি এভাবে ভরাট করবা, সুন্দর সুন্দর করে পুরাটা যাতে ভরাট হয়, এভাবে খেয়াল রেখা ভরাট করবা। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি দেখো, তোমাদের জন্য যেটা আমি আসলে মেইন কনসার্ন নিয়ে দেখাইছি, এখানে কম্পালসারি সাবজেক্ট হচ্ছে 4টা, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, বিজনেস প্রিন্সিপাল বা যেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট। সো আমি এখানে দেখাইলাম। সো আমাদের অপশনাল সাবজেক্ট আসতেছে একটা ছক, সেটা হচ্ছে মার্কেটিং বা ফাইন্যান্স বা ব্যাংকিং। আমাদের এখানে দেখতে পাচ্ছ যেখানে লেখা 49, 50, 51, 52, আর ফাইন্যান্স হচ্ছে 61, 62, 63। অনেকে করে কি জানো, আমি মার্কেটিংই দাগাবো, কিন্তু মার্কেটিং দাগাইতেছে আমি এই পাশে, কিংবা আমি ফাইন্যান্স দাগাবো, আমি দেখি না এই ফাইন্যান্সের কোশ্চেন নাম্বার কত, আমি ফাইন্যান্স দেখছি 1 নম্বর প্রশ্ন বা ফাইন্যান্স দেখছি, ফাইন্যান্স আমি মার্কেটিং এর ঘরে লেখা শুরু করে দিছি। সো তুমি আগে দেখবা ভাইয়া যে তোমার ফাইন্যান্সের প্রশ্ন শুরু হচ্ছে কত নাম্বার থেকে, 61 নাম্বার থেকে শুরু হলে তুমি এখানে লিখবা। যদি তোমার হয় 49 থেকে শুরু, তাহলে তুমি এইখানে লিখবা। তুমি ফাইন্যান্স 61 থেকে শুরু, কিন্তু ফাইন্যান্স লিখলা, ম্যানেজমেন্ট লেখার পরে তো ফাইন্যান্স, তো তুমি চিন্তা করলে আমি এই ঘরে ফাইন্যান্স লেখা দিব না, এই ঘর তো মার্কেটিং এর ঘর।
কিংবা তুমি চিন্তা করলা যে ভাইয়া তুমি মার্কিং দেখাবা, তুমি ভুলে কি করলা ফাইন্যান্সের ঘরে গিয়ে লিখলা, এই ভুলগুলা করা যাবে না। কোন ঘর কার জন্য এটা উপরে বড় করে লিখে দেওয়া আছে, এটা একটু ভালো করে পড়া দেখবা। এবং সবচেয়ে বেশি কোশ্চেন আমাকে তোমরা করছো ভাইয়া রাফ করব কোথায়। তোমার এটা হচ্ছে এমসিকিউর খাতা, ঠিক আছে, এটা হচ্ছে একটা এমসিকিউর খাতা এবং দেখো এখানে একটা রাফ ওয়ার্ক, এখানে বইলা দিছে রাফ ওয়ার্ক। তো তুমি এইখানে রাফ করতে পারবা। তোমাকে এখানে একটা জায়গা দেওয়া হয়েছে, এখানে এই যে এরকম একটা জায়গা দেওয়া আছে এই জায়গায় খাতায়, ঠিক আছে। এবং এখানে তুমি যখন রাফ করবা, রাফ করার পর এইটা এক টানে কেটে দিবা, জাস্ট একটা টান দিয়ে কেটে দিবা। এটা অলওয়েজ রাফ করার পর এক টান দিয়ে কোনাকুনি করে এটা কেটে দিবা। এরকম এরকম করবা না, হ্যাঁ এরকম 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 করবা না, এই যে এরকম এরকম করবা না, এক টান দিয়ে কেটে দিবা, এক টান দিয়ে, ঠিক আছে। এটা একটু মেনটেন করার চেষ্টা করবা। এইবার আমি আসি হচ্ছে রিটেনের ক্ষেত্রে। এইটা হচ্ছে তোমার রিটেনের জন্য, এটা হচ্ছে তোমাদের রিটেনের খাতা, ঠিক আছে। কিসের খাতা? তোমার রিটেনের খাতা। সো রিটেনের খাতা তুমি যদি দেখো, এই জায়গায় হাত দিবা না, এখানে বলে দিছি ইনভিজিলেটর দিব, তুমি হাত দিবা না। তুমি এখানে রোল নাম্বার লিখবা, সিরিয়াল নাম্বার লিখবা, ক্যান্ডিডেট নেম, তোমার অ্যাডমিট কার্ডে যে ক্যান্ডিডেট নেম ছিল সব ক্যাপিটাল লেটার, আরিফুল ইসলাম, সব ক্যাপিটাল লেটার, কোনো জায়গায় ছোট হাতের কোনো লেটার লিখবা না, সব জায়গায় ক্যাপিটাল লেটার। বারবার বলতেছি এগুলো ভুল করো তোমরা, সব জায়গায় ক্যাপিটাল লেটারে লিখতে হবে আমাকে, ওকে। এরপর হচ্ছে মাদার্স নেম লিখবা, দেখছো মাদার্স নেম, ফাদার্স নেম এখানে লিখবা সব ক্যাপিটাল লেটারের। এরপর বলছে নিচের কোনো অংশই পরীক্ষার্থী পূরণ করবে না, তার মানে এই নিচের অংশ কোনো কিছু তুমি বিসমিল্লাহ বইলা ফিল আপ করবা না, এখানে সবকে ফিল আপ করবে, যে ইনভিজিলেটর বা যে দেখা থাকুক এটা তোমার দেখার বিষয় না। এবং এখানে রিটেনের খাতা দেখাই দিছি, যেরকম রিটেনের খাতা তুমি এখানে এইগুলা লিখতে এরকম ছোট ছোট ছক থাকবে, তুমি ছকগুলো দেখতে পাচ্ছ, এরকম ছোট ছোট ছক থাকে, এই ছকের মধ্যে লিখতে হয় তোমাকে। এই জন্য বারবার বলি ভাইয়া লেখাগুলো অলওয়েজ প্রিসাইজ করবা, লেখাগুলো ছোট করবা, যতটুকু লেখা চাবে ততটুকু তুমি লেখা দিয়ে এটা শেষ করবা। তোমাকে বলা হইল যে জাবেদা, বিশেষ জাবেদা কত প্রকার, এখন তুমি এইটা এক কথা উত্তর দিতে পারো, বিশেষ জাবেদা 6 প্রকার, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। তুমি যদি এখন জাবেদার সংজ্ঞায় চলে গিয়া জাবেদা কাকে বলে, জাবেদার আবার 2টা প্রকার ভেদ, সাধারণ জাবেদা, বিশেষ জাবেদা, এই বিশেষ জাবেদা বা 6 প্রকার ভেদ, এত তোমাকে ডিটেলস জানতে চাই নাই। ইংলিশ, বাংলা কিংবা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং যে কোনো সাবজেক্টের হোক, ঘর ছোট করে দেওয়া মানে হচ্ছে স্যার তোমাকে কারেক্ট প্রিসাইজ অ্যান্সার জানতে চায়। তুমি ছোট ছোট করে সুন্দর করে এটার মধ্যে লেখাটা শেষ করবা। মোস্ট ইম্পর্টেন্টলি তোমার যদি মনে করো লেখাটা এই জায়গায় এসে শেষ হয়ে গেছে, এখান থেকে শুরু করছো, এখান থেকে শুরু করছো, এখানে এসে শেষ হয়ে গেছে, এই জায়গাটুকু আর লাগে নাই, এখন এই জায়গা আমার লাগে না, এই জায়গা আমার ফিল আপ করতে হবে, এই জায়গায় আমি কি লিখবো, এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে বের হও। এখান থেকে লাগে নাই মানে লাগে নাই, তোমার এখানে জোর করে বেশি লেখা ফিল আপ করা দরকার নাই। অ্যান্সার হতে হবে কিরকম, প্রিসাইজলি, ডিরেক্ট টু দ্য পয়েন্ট। আমি লিখে দিচ্ছি, তোমরা তো ভুলে যাও। অ্যান্সার হবে প্রিসাইজ, ডিরেক্ট, টু দ্য পয়েন্ট, টু দ্য পয়েন্ট। কোনো আত্রা ফাত্রা কথা, কোনো আজেরা কথা তোমরা লিখবা না। অনেক সময় এভাবে দেওয়া থাকবে, এভাবে তোমার বিভিন্ন জায়গা টায়গা করে দেওয়া থাকবে ছোট ছোট জায়গার, এবং এখানেও তোমরা দেখতে পাচ্ছ একটা রাফ এরিয়া আছে, তার মানে হিসাব বিজ্ঞানে যদি কোনো সমস্যা হয় তোমরা এই জায়গার মধ্যে রাফ করতে পারো। অ্যান্ড অ্যাজ আমি তোমাদেরকে বলেছি, রাফ করার পর সুন্দর মতো এক টান দিয়ে কেটে দিবা, ওইরকম গিজি গিজি করতে যাবা না। সো এইটা তোমার দেখা রাখবা সবাই, এগুলো একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মেইনলি ভাইয়া এই হল এক্সাম অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট, তোমাদের অন্য কোনো কিছু ইম্পর্টেন্ট না। এরা কিভাবে বলছি সব কিছু ডিটেলসে তোমরা একটু বুঝবা, দেখবা, বারবার করে দেখবা, যাতে তোমাদের ভুল না হয়। কোনোভাবেই সেট কোড ভুল করা যাবে না, ঠিক আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি ভাইয়া তোমাদেরকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে ভাইয়া যে কোনো সমস্যা, এনি প্রবলেম, যে কোনো সমস্যা ফেস করবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যারকে জানাবা, পাকনামি করবা না।
ঠিক আছে, স্যার হয়তো তোমাকে 2টা ধমক দিবে, 2টা গালি দিবে, ম্যাক্সিমাম 2টা থাবুরি দিল না, কিন্তু স্যার তোমার প্রবলেমটা সলভ করবে। তুমি মনে করো এই জায়গা ভুল ফিল আপ করে ফেলছো, তুমি পাকনামি করে তুমি এই জায়গায় ফিল আপ করছো, তোমার ফিল আপ করার কথা ছিল এই জায়গায়, তুমি মনে করো পাকনামি করে এই জায়গা ক্রস দিয়ে এই জায়গা ফিল আপ করলা, হয়তো হবে না, তোমার পুরো পরীক্ষা খাতাই বাতিল। যে কোনো সমস্যায় ফেস করছো, স্যার এক্সকিউজ মি স্যার এটা আমি এটা ভুলে করে ফেলছি, এখন করো নাকি, দ্যাটস ইট। স্যার তোমাকে বকা দিল, স্যার তোমার সমস্যার সমাধান করে ফেলবে, পাকনামি করবা না কিছু। সো এইটা হচ্ছে তোমার হলের অ্যানালাইসিসের জন্য বেশি ইম্পর্টেন্ট, এগুলা তুমি একটু বারবার করে প্র্যাকটিস করবা, দেখবা। সো না গালি দিবে না, ঠিক আছে, স্যার তোমাকে গালি দিবে না, বাট এগুলো আসলে ইম্পর্টেন্ট। গালি দিবে কেন, ঠিক মানে গালি মানে যদিও দেয়। সো তোমাদের সবার জন্য রইল হচ্ছে ফিয়ামানিল্লাহ, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমরা ভালো মতো পরীক্ষা দাও, ভালো মতো তোমাদের প্রিপারেশন নাও, এবং আমি চাই, আমি তোমাদের জন্য সবার জন্য দোয়া করি তোমরা একটা ভালো একটা রেজাল্ট করো, বাপ মা মুখটা উজ্জ্বল করো ভাইয়া। মানে মাত্র কয়েকদিন সময় আছে তো, সো একটু নামাজ পড়ো, একটু রোজা রাখো, একটু দোয়া করো আল্লাহর কাছে, নিজেদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করো, ইনশাল্লাহ ভাইয়া তোমাকে কেউ আটকাইতে পারবে না। মানে এই কয়েকটা দিন একটু ভাই খাটো, এতদিন ধরে বলতেছিলাম 3 মাস 4 মাস, দেখছো 10 দিন আছে হাতে, আর এরপর এই পড়া হয়তো কোনোদিন বলবো না আমি। সো একটু খাটো হইয়া একটু পরিশ্রম করো, উপর আল্লাহ সহায় আছেন, তিনি নিশ্চয়ই তোমাদের হাত ছেড়ে দিবেন না। তোমাদের যারা পরিশ্রম করেছে তারা তাদের যথার্থ রেজাল্ট পাবা অবশ্যই। তোমাদের সবার জন্য দোয়া রইল, ভালো মতো করে পরীক্ষা দাও, যে কোনো সমস্যা ভাইয়াকে জানাবা, ভাইয়া অলওয়েজ অ্যাভেলেবল ফর ইউ, ঠিক আছে। কারো যদি কোনো ফিয়ামানিল্লাহ ভাইয়া, সবাইকে ফিয়ামানিল্লাহ, সবার জন্য রইল দোয়া, ঠিক আছে। সবাই ভালো মতো পরীক্ষা দিবা। আমি অন্তর থেকে চাই তোমরা ঢাকা ভার্সিটিতে আসো, আমার সাথে বসে টিএসসিতে চা খাও, আড্ডা দাও, ঠিক আছে। সবাইকে ফিয়ামানিল্লাহ ভাইয়া, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ। আচ্ছা আমি প্রশ্ন করছি ভাইয়া, আমাদের যে ওএমআর বুক দিয়েছেন ওটাতে তো নাবিলা, তাহলে থাবর দিব কিন্তু আমি আসলে। একজন প্রশ্ন করছে ভাইয়া আমাদের যে ওএমআর বুক দিয়েছেন ওটাতে তো আগে বাবার নাম তারপর মায়ের নাম, তুমি 2টার জন্য প্রিপারেশন লিখে রাখবা, 2টার জন্য প্রিপারেশন নিয়ে রাখবা, হ্যাঁ, যে কোনোটাই হইতে পারে। টাটা ভাইয়া, ফিয়ামানিল্লাহ, সবার জন্য রইল দোয়া। আবির রিপ্লাই, ও আচ্ছা আবির তুমি আরেকবার মেসেজ দিও ভাইয়া, দেখবে না। ওয়ালাইকুম কই ভাইয়া অ্যাভেলেবল মেসেজ দিলে স্বামী, এরা মিথ্যা কথা। আমি মোটামুটি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার, এখন এমন সময় তোমরা মেসেজ দেয়া ভাইয়া মেসেজ সিন করেন নাই ভাইয়া কী করতেছেন, তখন আমি হয় রাস্তায় থাকি, বাইরে থাকি, নিজেরও কাম থাকে। সো চেষ্টা করবো যে 11টার পর একটা মেসেজ দিতে, 11টা থেকে 1টার মধ্যে আমি থাকি, ইউজুয়ালি মেসেজে রিপ্লাই দিই, এই সময়টা মেসেজ দিলে আমাকে পাবা। অনেক আগে মেসেজ দাও তো এগুলো নিচে চলে যায়, এটার পর আর দেখা হয় না, ঠিক আছে। এক্সাম 6 তারিখে হবে ভাইয়া। ওকে, বলছে ভাইয়া মার্কেটিং এর ঘরটা তো আরো সাবজেক্ট আছে আইসিটি জিকে, তাহলে কি মার্কেটিং এর উপরই? আরে ভাই টিক দিবি না, আল্লাহ আল্লাহু আকবার, ভাই টিক দেয়া দেখাইছি, তুই এটাতে তো টিক দিবি না রে বাজান, তুই এটা নর্মালি পরীক্ষা দিবি। আর ঢাকা ভার্সিটিতে তো জিকে টিকে আসবে না, সিইউনিটে তোমাদের যারা মানে জিকে যদি আসে, জিকে ম্যাথটাতে আসে, তোমরা তো ওগুলো দেখবে না, তোমরা তো মার্কেটিং এরটা দেখবে রে বোকা, তোমরা তো একদম পিওর ইউনিভার্সিটি পরীক্ষার্থী না, তোমরা তো পিওর ঢাকা মানে তোমরা তো পিওর সি ইউনিট ব্যবসা শিক্ষা, তোমাদের তো জিকে টিকে ইত্যাদি কোনো প্যারা নেই। 6 তারিখে এক্সাম হবে ভাইয়া। হুমায়রা রিপ্লাই দিয়েছি তোমারে, মারমু কিন্তু এখন হুমায়রা। আচ্ছা আবার দিও ইনশাল্লাহ, সবাই দেখা হবে ইনশাল্লাহ। 6 তারিখে পরীক্ষা হচ্ছে, ইম্পর্টেন্টলি পরীক্ষার টাইম চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।